একজন হান্টার যে গনের জন্ম নেওয়ার পরেই তাকে ছেড়ে চলে যায়। আর এখন গন নিজেও হান্টার এক্সাম দিতে চায়, কারণ সে হান্টার হয়ে এটা জানতে চায় তার বাবা তাকে ছেড়ে চলে গেছে কেন। কিন্তু হান্টার হওয়া এত সহজ ছিল না যেমন সে চিন্তা করেছে। এই হান্টার এক্সামে প্রতি বছর লোকেরা নিজেদের প্রাণ হারায়। হ্যালো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে হান্টার সিরিজটা দেখব। তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করে দাও। কাহিনীর শুরুতেই আমরা গনকে দেখতে পাই যে এক সপ্তাহ ধরে মাস্টার অফ দ্য সোমকে ধরার চেষ্টা করছে, কারণ তার আন্টি যে গনকে শর্ত দিয়েছে যদি গন এই মাছটাকে ধরতে পারে তাহলেই সে গনকে হান্টার এক্সামে যেতে দিবে। কিন্তু ওই মাছটা এত বড় যে 5 জন লোক মিলেও সেটাকে পানি থেকে বের করতে পারে না, কিন্তু গন একাই এত বড় মাছটাকে ধরতে সক্ষম হয়ে যায়। আর সবাই এই মাছটাকে দেখে বলে যে প্রথমে গনের বাবা, তারপরে এখন গনও এই মাছটাকে ধরেছে। এটা দেখে মিতর মন খারাপ হয়ে যায়, কিন্তু এখন সে কিছুই করতে পারবে না। আর গনের দাদির মনে হয় যে গন ঠিক তার বাবা জিনের মতো, কারণ সেও 12 বছর বয়সেই ওই মাছটাকে ধরতে সক্ষম হয়েছিল। মিত গনকে জিজ্ঞাসা করে যে গন কি শিওর যে সে একটা হান্টার হতে চায়, কারণ গনের বাবাও একজন হান্টার ছিল যে গনকে ছোটবেলায় এখানে রেখে চলে গেছে। গন বলে যে এই জন্যই আমি হান্টার হতে চাই। গন জানতে চায় যে হান্টাররা আসলে কেমন কাজ করে, যে কাজ করার জন্য তার বাবা তাকে এখানে রেখে চলে গেছে। এরপরে গন হান্টার হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আর সে শিপের মধ্যে থেকে চিল্লায় বলে যে আমি দুনিয়ার সবচাইতে বেস্ট হান্টার হব। কিন্তু এটা শুনে বাকি লোকেরা যারা হান্টার এক্সাম দিতে যাচ্ছিল তারা সবাই মিলে গনকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ প্রতি বছর হাজারো পরীক্ষার্থী থেকে মাত্র কয়েকজনই এই পরীক্ষায় পাশ হতে পারে। এরপরে গন শিপের ক্যাপ্টেনকে বলে যে এদিকে একটা তুফান আসতে চলেছে। এটা শুনে ক্যাপ্টেন গনকে জিজ্ঞাসা করে যে গন এটা কিভাবে জানলো। এতে গন উত্তর দেয় যে ওই পাখিগুলো আমাকে এই সম্পর্কে বলেছে। এরপরে গন শিপের উপরে চলে যায় আর বাতাসের গান নিয়ে এই বিষয়টাকে কনফার্ম করে। আর গনকে দেখে হঠাৎ করে ক্যাপ্টেনের একজনের কথা মনে পড়ে, আর আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাই যে আসলে একটা ভয়ানক তুফান চলে এসেছে। ক্যাপ্টেন যখন শিপটাকে ভয়ানক তুফানের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল তখন ওই শিপের মধ্যে থাকা প্রায় বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু গন, কুরাপিকা এবং লিওরিওকে ছাড়া ক্যাপ্টেন ওই 3 জনকে নিজের কেবিনে নিয়ে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা আসলে হান্টার কেন হতে চায়। গন সাথে সাথে বলে দেয় যে আমি জানতে চাই আমার বাবা হান্টার হওয়ার জন্য আমাকে ছেড়ে কেন চলে গেছে। কিন্তু লিওরিও এবং কুরাপিকা ক্যাপ্টেনকে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে বলতে নিষেধ করে দেয়। তখন ক্যাপ্টেন তাদেরকে বলে যে হান্টার এক্সাম শুরু হয়ে গেছে, আর যাদের তুফানে অবস্থা খারাপ হয়ে গেছে তাদের সবাইকে ফেল করে দেওয়া হবে। তারপর ক্যাপ্টেন তাদেরকে আরো একটা সুযোগ দেয় যেন তারা তাদের হান্টার হওয়ার কারণ সম্পর্কে বলতে পারে। লিওরিও নিজের কারণ বলে যে সে টাকা কামাতে চায়, কারণ টাকা থেকে দরকারি দুনিয়ার মধ্যে অন্য কোনো কিছু নেই, শুধু একটা জিনিসকে ছাড়া, সেটা হলো হেলথ। কিন্তু কুরাপিকার লক্ষ্য অনেক বেশি ভয়ানক। কুরাপিকা বলে যে সে নিজের বংশের শেষ সার্ভাইভার ফ্যান্টম ট্রুপ নামের একটা গ্রুপ তার পরিবারকে মেরেছে, আর সে হান্টার ওই ফ্যান্টম ট্রুপার গ্রুপকে শেষ করার জন্যই হতে চায়। ক্যাপ্টেন তখন কুরাপিকাকে সাবধান করে যে এটা তার জীবনের জন্য ভয়ানক হতে পারে, কারণ এখন পর্যন্ত কেউ ফ্যান্টম ট্রুপ গ্রুপের কিছুই করতে পারেনি। তখন লিওরিও কুরাপিকাকে বলে যে তুমি তো সরাসরি গিয়েও তাদেরকে মারতে পারো, এটার জন্য হান্টার হওয়ার কি দরকার। তখন কুরাপিকা লিওরিওকে বলে যে আরে গাদা, ওই জায়গাতে যাইতেও হান্টার হতে হয়। আর ঠিক তখনই সেখানে আরো একটা তুফান চলে আসে। ক্যাপ্টেন তখন শিপকে ব্যালেন্স করতে ব্যস্ত হয়ে যায়, আর গন বাকিদেরকে সাহায্য করছিল। আর এদিকে কুরাপিকা এবং লিওরিওর তর্ক হতে হতে লড়াই পর্যন্ত চলে আসে, আর দুজনেই যার যার হাতিয়ার বের করে রেডি হয়ে যায় ফাইট করার জন্য। কিন্তু তাদের লড়াই করার আগেই তুফান আরো বেশি ভয়ানক হয়ে যায়, যে বাতাসের কারণে একটা ক্রু মেম্বার শিপের বাইরে পড়ে যাচ্ছিল। তাকে বাঁচানোর জন্য লিও, কুরাপিকা এবং গন তারা 3 জনেই জাম্প করে দেয় আর একসাথে মিলে ওই লোকটাকে বাঁচিয়ে ফেলে। এরপরে কুরাপিকা এবং লিও তাদের খারাপ আচরণের কারণে একে অপরের কাছে ক্ষমা চায়। এটা দেখে ক্যাপ্টেন হাসতে শুরু করে আর তাদেরকে বলে যে শুভেচ্ছা, তোমরা প্রথম ধাপে পাশ করে ফেলেছো। তারপরে সে তাদেরকে নেক্সট লোকেশনের মধ্যে নামিয়ে দেয় যেখানে তাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে। এখানে গন ক্যাপ্টেনকে ধন্যবাদ বলে, আর ক্যাপ্টেন একটা পাহাড়ের দিকে ইশারা করে গনকে বলে যে তুমি ওই দিকে যাবে, এটা এক্সামের সাইটে যাওয়ার একটা শর্টকাট। আর তাদের কথাগুলো একটা লোক লুকিয়ে শুনছিল। গনের সেখান থেকে চলে যাওয়ার পরে ক্যাপ্টেন গনের বাবা জিনের কথা মনে করে আর বলে যে তোমার ছেলে ঠিক তোমার মতোই হয়েছে। এরপর গন কুরাপিকা এবং লিওকে শর্টকাট সম্পর্কে বলে দেয়, কিন্তু লিও বলে যে এই পাহাড় তো এক্সাম সাইটের একেবারে অপোজিট সাইটে। কিন্তু কুরাপিকার মনে হয় যে এটাও যে কোনো এক ধরনের টেস্ট হতে পারে, এই জন্য গন এবং কুরাপিকা ক্যাপ্টেনের বলা রাস্তায় যেতে শুরু করে। কিন্তু লিও এক্সাম সাইটে যাওয়া বাসে উঠতে যায়, তখন সে কিছু লোকেদের কথা বলতে শুনতে পায়, আর এখান থেকে সে জানতে পারে যে সব বাসগুলো আসলে জাল, এগুলো একটাও এক্সাম সাইটের দিকে যাবে না। এই জন্য লিও ফিরে এসে গন এবং কুরাপিকার সাথে যেতে শুরু করে। তারপরে তারা 3 জন একটা শুনশান এলাকার মধ্যে চলে আসে যেখানে ঘরবাড়ি তো ছিল কিন্তু একটা মানুষও ছিল না।
লিও বলে যে এখানে তো একটা মানুষকেও দেখতে পাচ্ছি না, কিন্তু গোন বলে যে এখানে অনেক লোক রয়েছে। তখনই একটা দরজা খুলে আর তাদের সামনে অনেকগুলো লোক চলে আসে। আর একটা বুড়ি চিল্লায় বলে যে এখন তোমাদেরকে মাথা খারাপ করে দেওয়া প্রশ্নের উত্তর দিতে হবে। সে তাদেরকে বলে যে যদি তারা সামনে যেতে চায় তাহলে তাদের প্রশ্নের উত্তর দিয়ে এগিয়ে যেতে হবে। তখনই ওই লোকটা চলে আসে যে লুকিয়ে ক্যাপ্টেন এবং গোনের কথা শুনেছিল। সে বলে যে সবার প্রথমে এক্সাম আমি দিব। তো এই বুড়ি মহিলা তাকে প্রশ্ন করে যে কিছু ক্রিমিনাল তোমার মা এবং গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে ফেলেছে, তোমার কাছে সুযোগ রয়েছে একজনকে বাঁচানোর, তাহলে তুমি কাকে বাঁচাবে? এতে ওই লোকটা বলে যে অবশ্যই আমার মাকে বাঁচাবো, কারণ মা শুধু একটাই হয় আর গার্লফ্রেন্ড একটা গেলে আরেকটা পাওয়া যায়। ভাই সেলুট ভাই তোকে, ভাই তুই একেবারে মনের কথাটা বলে দিছস। আর এই জবাবটা শোনার পরে বুড়ো মহিলাটা তাকে সামনে যেতে দেয়, কিন্তু এটা দেখার পরে লিও রেগে যায়। সে বলে যে এই প্রশ্নের তো কোনো সঠিক উত্তর হতেই পারে না, আপনি তো শুধু তাকেই যেতে দিবেন যাকে আপনি যেতে দিতে চান। তখনই ওই বুড়ি তাদের তিনজনকে ঠিক এমনই একটা প্রশ্ন করে। ওদেরকে সময় দেওয়া হয় 5 সেকেন্ডের, এর মধ্যে উত্তর দিতে হবে। কিন্তু সময় শেষ হতেই লিও ওই বুড়ির উপরে হামলা করে দেয়, কিন্তু কুরাপিকা সময় মতো তাকে থামিয়ে দেয়। কুরাপিকা লিওকে বুঝায় যে তারা সবাই পাস হয়ে গেছে, কারণ হলো এই প্রশ্নের কোনো উত্তর আসলেই নেই, তাদের শুধু 5 সেকেন্ড এইভাবে চুপ থাকাই উত্তর ছিল। আর আগে যে লোকটা চলে গেছে তাকে শুধু সামনে এগিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু তাকে এটা বলা হয়নি সে পাস করেছে। তারপরে ওই বুড়ি এদের তিনজনকে একটা রাস্তা দেখায় আর বলে যে 2 ঘন্টা এই রাস্তা দিয়ে যাওয়ার পরে তারা একটা বড় গাছ দেখতে পাবে, সেখানে একটা পরিবার থাকে যারা তোমাদেরকে পরের রাস্তা দেখিয়ে দিবে। এটা শোনার পরে লিও ওই বুড়ির কাছে ক্ষমা চায়। আর এদিকে গোন চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। গোন বলে যে আমি এখনো উত্তরটা বের করতে পারিনি। এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে দেয়। যাই হোক, রাস্তা দিয়ে 2 ঘন্টা হাঁটার পরে তারা একটা বাড়ির সামনে চলে আসে। ঘর খুলতেই এটার ভিতরে তারা একটা মনস্টারকে দেখতে পায় যে একটা মেয়েকে ধরে রেখেছে, আর নিচেই একটা ছেলে আহত অবস্থায় পড়ে রয়েছে। এই জন্তুটা যেটার নাম কিরিকো সে ওই মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যায়, আর তার পিছনে পিছনে কুরাপিকা এবং গোনও যায়। আর এখান থেকে লিও ওই ছেলেটার খেয়াল রাখে। এরা দুজন মিলে ওই জন্তুটাকে ধরার চেষ্টা করতে থাকে। আর হঠাৎ করে গোন তার কাছে গিয়ে নিজের ফিশিং রড দিয়ে তার উপরে হামলা করে দেয়, আর কুরাপিকা মেয়েটাকে ক্যাচ করে নেয়। জন্তুটা সেখান থেকে পালাতে শুরু করে, এতে গোনও তার পিছনে পিছনে যায়। আর এখানে মেয়েটা কুরাপিকার কাছ থেকে তার হাজবেন্ড সম্পর্কে জানতে চায়, কিন্তু কুরাপিকা মেয়েটার হাতের মধ্যে একটা ট্যাটু দেখতে পায়, যে কারণে কুরাপিকার সন্দেহ হয়। ঠিক তখনই সেখানে লিও চলে আসে আর বলে যে আমি ওই ছেলের ব্যান্ডেজ করে রেখে এসেছি। কিন্তু হঠাৎ করে কুরাপিকা লিওর উপরে আক্রমণ করে দেয়। আসলে এটা আরো একটা কিরিকো ছিল। জন্তুটা কুরাপিকাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝতে পারলো। কুরাপিকা বলে যে যদি এটা লিও হতো তারপরেও সে তাকে মারতো, কারণ সে একটা আহত ব্যক্তিকে একা রেখে চলে এসেছে। তাছাড়া আমার মনে হয় যে লিও এইরকম কখনোই করবে না। জন্তুটা সেখান থেকে চলে যায়, আর কুরাপিকা এই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে আসলে তুমি কে। এদিকে গোনের নজর থেকে কিরিকো গায়েব হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে সে গোনের সামনে চলে আসে। তারপরে এই কিরিকো নিজের ধারালো নখ দিয়ে গোনের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু গোন জিজ্ঞাসা করে যে যাকে আমি মেরেছিলাম সে কোথায়। এটা শুনে এই জন্তুটা একেবারে অবাক হয়ে যায়। সে গোনকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে আমরা দুইজন। এতে গোন জবাব দেয় যে তোমাদের চেহারা এবং কণ্ঠ আলাদা আলাদা। এটা শুনে কিরিকো হাসতে শুরু করে দেয় আর নিজের পার্টনারকে ডেকে নিয়ে আসে। তারা দুজনেই অনেক বেশি অবাক ছিল, কারণ অনেক বছর পরে কেউ বুঝতে পেরেছে তারা আসলে দুইজন। আর ছেলেটা এবং মেয়েটা হলো এই দুইটা বিস্টের অফ স্প্রিং, আর তারা দুজনের স্বামী স্ত্রী না, আসলে হলো তারা ভাই বোন। এরাই হলো ওই পরিবার যাদের সম্পর্কে বুড়ি বলেছিল। এখন ওরা তিনজনেই পাশ হয়ে গেছে, এই জন্য কিরিকো ওদের তিনজনকে উড়িয়ে পরের ধাপের পরীক্ষার জন্য নিয়ে যায়। তারা গোন, কুরাপিকা এবং লিওকে নিয়ে জ্যাভেন সিটিতে চলে আসে। আর এখানে গোন এইরকম দোকান প্রথমবার দেখতে পাচ্ছে। গোন এত কিছু দেখে অনেক বেশি খুশি ছিল। হঠাৎ করেই গোন একটা বড় বিল্ডিং দেখতে পায়, আর গোনের গাইড তাদেরকে বলে যে তাদের পরীক্ষা এই বিল্ডিং এই নেওয়া হবে। এটা শুনে তারা তিনজনই বড় বিল্ডিংটাকে দেখতে শুরু করে। তবে গাইডটা বলে যে ওইটা না, এটা। লিও বলে যে এই ভাঙাচোরা বিল্ডিং। গাইড বলে যে এটার কারণ হলো যেন কেউ বুঝতে না পারে যে হান্টার এক্সাম এইরকম ছোট বিল্ডিং এর ভিতরে নেওয়া হতে পারে। ভিতরে যাওয়ার পরে গাইড রাধুনির কাছে ব্যাক রুমের সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে রাধুনি বুঝতে পেরে যায় আর তাকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করে যে সে খাবারে কি চায়। আর সঠিক জবাব দেওয়ার পরে রাধুনি তাদেরকে রাস্তা বলে দেয়। গাইড এদের তিনজনকে একটা ছোট রুমের মধ্যে অপেক্ষা করতে বলে। গনের মনে হয় যে এটা রেস্টুরেন্ট, এই কারণে ওদেরকে অনেক ভালো ভালো খাবার দেওয়া হবে, কিন্তু কুরাপিকা বলে যে এখানে খাবার দাবার কিছুই আসবে না ভাই। গাইড তাদেরকে বলে যে 10,000-এর মধ্যে থেকে শুধু একজনই এখানে পৌঁছাতে পারে। তোমরা তিনজনেই এখানে আসতে পেরেছো, তার মানে হলো তোমরা তিনজনই অনেক লাকি। তারপরে সে তাদেরকে এখানে রেখেই সেখান থেকে চলে যায়। আর হঠাৎ করে রুম নিচের দিকে যেতে শুরু করে, কারণ হলো এই রুমটা আসলে একটা লিফট। আর লিফট নিচে যাওয়ার সময় ওরা তিনজনে নিজেদের হান্টার হওয়ার কারণ নিয়ে তর্ক করতে শুরু করে দেয়। তারা
গোনকে জিজ্ঞাসা করে যে গোন কি টাকার জন্য হান্টার হতে চায়, কিন্তু গোন এটার কোনো জবাব দিতে পারে না, কারণ ঠিক ওই সময়ই লিফটের দরজা খুলে যায় আর তাদের সামনে অনেক মানুষ ছিল যারা হান্টার এক্সাম দিতে এসেছে। এখানেই ওদের তিনজনকে নাম্বার প্লেট দেওয়া হয়। এখানে ওদের তিনজনের একটা মোটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, যে নিজের নাম বলে, তার নাম হলো টুম্পা। সে বলে যে এটা তার 35 নাম্বার অ্যাটেম্পট হান্টার পরীক্ষা দেওয়ার, আর সে গোনের সাথে বন্ধুত্ব করতে চায়। আর সে ওদের তিনজনকে কিছু হান্টার সম্পর্কে বলে, যেমন স্নেক চার্মার ববান, বক্সার টোটো, দি এমোরি ব্রাদার্স চেরি, আর শেষে হলো ক্রেটা দ্য হ্যান্সম্যান। আর ঠিক তখনই তারা একটা ভয়ানক চিৎকারের শব্দ শুনতে পায়, আর তারা দেখতে পায় যে একটা লোকের হাত গায়েব হয়ে যাচ্ছে, যেটা হিসুকা দ্য ম্যাজিশিয়ান করেছে, কারণ ওই লোকটা তার সাথে টক্কর খেয়েছিল। সে হিসুকার সম্পর্কে বলে যে গতবার সে প্রায় হান্টার হয়ে গেছিল, তাকে ফেল করে দেওয়া হয়েছে কারণ সে একজনকে মেরে ফেলেছিল। লিও বলে যে এইরকম মানুষকে পরীক্ষা দিতে কেন দেওয়া হচ্ছে, কিন্তু টুম্পা বলে যে হান্টার অ্যাসোসিয়েশন শুধু শক্তি দেখে, তাদের এতে কিছুই যায় আসে না হান্টার কি ভালো নাকি খারাপ। আর প্রতিবার যেহেতু পরীক্ষকদের চেঞ্জ করা হয়, যারা তার আসল আচরণকে দেখেছে তারা এখানে থাকেই না তাকে ফেল করানোর জন্য। তারপরে টুম্পা ওদেরকে ড্রিঙ্কস খেতে দেয়, আর পাশেই কিছু লোক আলোচনা করছিল যে টুম্পা শুধু ভালো মানুষ হওয়ার অভিনয় করছে। টুম্পাও মনে মনে হাসতে শুরু করে, কারণ যখনই ওরা তিনজনে এই ড্রিঙ্ক খাবে ওদের পেট খারাপ হয়ে যাবে। কিন্তু গোন মুখে নেওয়ার সাথে সাথে এটাকে ফেলে দেয়, কারণ এই ড্রিঙ্কের সাথে একেবারেই ভালো ছিল না। আর গোনকে এমন করতে দেখে লিও এবং কুরাপিকাও সেগুলোকে ফেলে দেয়। তখন টুম্পা খারাপ ড্রিঙ্ক দেওয়ার কারণে ওদের কাছে ক্ষমা চায়। তখন একটা সাদা চুলওয়ালা বাচ্চা যার নাম হলো কিলুয়া, সে টুম্পাকে ডাকতে শুরু করে আর বলে যে তোমার ড্রিঙ্ক আমার খুব ভালো লেগেছে, তোমার কাছে কি আরো আছে, আমাকে আরো একটা দিতে পারবে? টুম্পা কিছুই বুঝতে পারছিল না যে কিলুয়ার পেট খারাপ হয়নি কেন। তারপরেও টুম্পা কিলুয়াকে আরো একটা ড্রিঙ্ক দেয়, যেটাকে কিলুয়া সুন্দরভাবে পান করে ফেলে। কিলুয়া বলে যে সে এই সবকিছুর জন্য প্রশিক্ষণ নেওয়া, যে কারণে টুম্পার কিলুয়ার জন্য চিন্তা করার দরকার নেই, কারণ টুম্পার ড্রিঙ্কে কিলুয়ার পেট কখনোই খারাপ হবে না। তখনই তাদের সামনে থাকা বেড়াটা উপরে উঠে যায়, আর তাদের হোস্ট সাতো বলে যে এখন থেকে তাদের আসল হান্টার এক্সাম শুরু হবে। সে বলে যে হান্টার এক্সাম অনেক বেশি ভয়ানক হয়, এখানে তোমার আঘাত লাগতে পারে অথবা তোমার জীবনও যেতে পারে। তারপরেও যদি তোমরা এক্সামকে দিতে চাও তাহলে আমার পিছনে আসো, আর বাকি সবাই এখান থেকে ফিরে যেতে পারে, কিন্তু এখান থেকে কেউ ফিরে যায় না। তারপরে সবাই হোস্টকে ফলো করতে শুরু করে। সে ধীরে ধীরে নিজের স্পিড বাড়াতে থাকে আর বলে যে সে হলো তাদের প্রথম এক্সামিনার, আর তাদের সবাইকে সেকেন্ড এক্সামিনারের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। হানজো নামের একটা পরীক্ষার্থী জিজ্ঞাসা করে যে এক্সামের প্রথম ফেজ কখন শুরু হবে। সাতো বলে যে সেটা তো শুরু হয়ে গেছে, আর এই পরীক্ষাতে পাশ হওয়ার জন্য তাদের সবাইকে তাকে ফলো করতে হবে। এইভাবে যেতে যেতে 2 ঘন্টা পার হয়ে যায়, আর এত সময় ধরে দৌড়ানোর কারণে অনেকগুলো পরীক্ষার্থী পিছনেই থেকে যায়। আর লিও এত বেশি ক্লান্ত হয়ে গেছে যে ওর সন্দেহ হচ্ছে আমি কি এই পরীক্ষায় পাশ করতে পারবো। তখনই সে কিলুয়াকে দেখতে পায়। কিলুয়া স্কেটবোর্ডের ব্যবহার করছিল। এটা দেখে লিও রেগে যায়, ভাই আমরা সবাই দৌড়াইতেছি, তুই স্কেটবোর্ড দিয়ে যাইতেছস, এটা চিটিং। কিলুয়া জিজ্ঞাসা করে যে এটা চিটিং কিভাবে হলো। লিও বলে যে কারণ এই এক্সামের মাধ্যমে আমাদের স্ট্যামিনাকে চেক করা হচ্ছে। তখন গোন উত্তর দেয় যে একদমই না, এক্সামিনার আমাদেরকে শুধু তাকে ফলো করতে বলেছে, আর সে আমাদেরকে এটা বলেনি যে আমাদের দৌড়ে তাকে ফলো করতে হবে। গোন এবং কিলুয়া একসাথে কথা বলে জানতে পারে যে ওদের বয়স এক সমান। এরপরে কিলুয়া স্কেটবোর্ড থেকে নেমে গোনের সাথে দৌড়াতে শুরু করে, আর এদিকে লিওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর সে ক্লান্ত হয়ে একটা জায়গায় থেমে যায়। তার মনে হয় যে সে এক্সামে পাশ করতে পারবে না। এদিকে গোন ও লিওকে দেখে থেমে যায়। গোন ডিসাইড করে ফেলেছে যতক্ষণ লিও না আসছে গোন সামনে আগাবে না। তার সাথে কিলুয়া গোনের জন্য সেখানে দাঁড়িয়ে যায়। গোন কিলুয়াকে বলে যে বাদ দাও, তোমার নিজের পাশ করাটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু গোন একটুর জন্য নড়ে না। আর গোনকে এইরকম করতে দেখে লিও মোটিভেট হয়ে যায়, আর সে গোন এবং কিলুয়া থেকেও বেশি সামনে চলে যায়। 80 কিলোমিটার রাস্তা দৌড়ে আসার পরে তারা সবাই সিঁড়িতে উঠতে শুরু করে, আর সিঁড়ির মধ্যে সাটো নিজের স্পিডকে আরো বেশি বাড়িয়ে দেয়। আর গোন এবং কিলুয়া বাজি ধরে যে আগে ফিনিশ লাইন পর্যন্ত যেতে পারবে তাকে ডিনার খাওয়াতে হবে। আর এদিকে লিও নিজের কাপড় চোপড় খুলে দৌড়াইতেছে। লিও কুরাপিকা থেকেও সামনে চলে যায়, আর লিওর দেখা দেখি সেও নিজের শার্ট খুলে দৌড়াতে শুরু করে। আসলে কুরাপিকার নাম শুনে তুমি তাকে মেয়ে মনে করো না, সে হলো ছেলে। কুরাপিকা লিওকে জিজ্ঞাসা করে লিওর মোটিভেশন কিভাবে ফিরে আসলো, কারণ তার মনে হয় লিও শুধু টাকার জন্য হান্টার হতে চায় না, এর পিছনে অন্য কোনো কারণ আছে। লিও এতে কোনো জবাব দেয় না। তখন কুরাপিকা বলে যে সে কেন হান্টার হতে চায়। কুরাপিকা বলে যে ওদের বংশের নাম হলো কার্টা, এবং তাদের চোখের মধ্যে একটা স্পেশাল পাওয়ার থাকে যেটাকে স্কারলেট আই বলা হয়, আর এই চোখের ব্ল্যাক মার্কেটের মধ্যে অনেক বেশি দাম, এই জন্য সবাই তাদের পিছনে পড়েছিল। আর এই স্কারলেট চোখের জন্যই ফ্যান্টম ট্রুপ তার পুরো পরিবারকে মেরে ফেলেছে, আর এখন শুধু কুরাপিকা একাই জীবিত আছে। এই জন্য কুরাপিকা এখন তাদের সবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়।
এরপরে লিওরিও নিজের কারণ সম্পর্কে বলে। লিওরিও বলে যে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারতাম, এই জন্য সে একটা ডক্টর হতে চায় যেন সে গরিবদের ট্রিটমেন্ট করতে পারে আর সে তাদের কাছ থেকে টাকাও নিবে না। কিন্তু এখন লিওরিওর ডাক্তার হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, এই জন্য সে এখন হান্টার হয়ে টাকা কামাতে চায়। তখনই গুন এবং কিলুয়া ওদের দুজন থেকে সামনে চলে যায়। কিলুয়া বলে যে ঠিক আছে তাহলে আমাদের পরে দেখা হবে, কিন্তু এটা শুনে লিওর মাথা খারাপ হয়ে যায়। লিও বলে যে তুমি বুড়া কাকে বলছো, আমিও তোমাদের মতো টিনেজার। কিলুয়া বলে যে এই সবকিছু অনেক বেশি বোরিং। তখন গুন কিলুয়াকে জিজ্ঞাসা করে যে সে কেন হান্টার হতে চায়। এতে কিলুয়া বলে যে আমি হান্টার হতে চাই না, সে পরীক্ষা দিতে এই কারণে এসেছে, তার মনে হয়েছিল পরীক্ষা অনেক কঠিন হবে। এরপর কিলুয়া গোনের কাছে ওর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। গোন বলে যে ওকে ওর আন্টি লালন পালন করেছে আর সেই গুনকে ওর বাবার ফটো দেখিয়ে বলেছিল যে গুনের বাবাও 12 বছর বয়সে হান্টার এক্সাম দিয়েছে আর সে এক্সাম পাশ করার পরেই আইল্যান্ডকে ছেড়ে চলে গেছে। আর এখন গুন জানতে চায় যে ওর বাবা এমন কেন করেছে। সাতো ফিনিশ লাইনে পৌঁছানোর পরে পিছনে তাকাবেই তখনই গুন এবং কিলুয়া তাকে পার করে ফেলে। ওরা দুজনে জিজ্ঞাসা করে যে ওদের মধ্যে থেকে কে প্রথমে পার হয়েছে। সাতো বলে যে তারা দুজনেই একসাথে লাইন পার করেছে। এতে ওরা দুজন ডিসাইড করে যে ওরা দুজন একে অপরের খাবারের টাকা দিবে। এরপর সাতো ওদেরকে বলে যে সেকেন্ড এক্সামের জন্য ওদেরকে আরো দূরে যেতে হবে। যখন সবাই সেখানে পৌঁছে যায় তখন সাতো তাদেরকে বলে যে তাদের দ্বিতীয় এক্সামের জায়গায় যেতে হলে এই জঙ্গলকে পার করতে হবে, কিন্তু এটাও অনেক বেশি কঠিন হবে কারণ জঙ্গলের ভিতরে অনেক ভয়ানক জীবজন্তু বসবাস করে। এরপর সাতো তাদের সবাইকে সাবধান করে যে এই জঙ্গলে থাকা কিছু জন্তু মানুষের রূপও ধরতে পারে। এটা শোনার পরে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। তখনই পাশ থেকে একটা আহত লোক বেরিয়ে আসে আর বলে যে তাকে বিশ্বাস করো না, সেই ছদ্মবেশে রয়েছে। সে একটা ডেড বডি সবাইকে দেখায় যেটাকে দেখতে সাতোর মতোই ছিল। তখনই হিসোকা তাদের দুজনের উপরে আক্রমণ করে দেয়। যে অ্যাটাক থেকে সাতো খুব সহজে বেঁচে যায়, তবে ওই ব্যক্তিটা নিজেকে বাঁচাতে পারে না আর এইভাবে সে বের করে ফেলেছে আসল এক্সামিনার কে। সাতো বলে যে সে এটাকে কমপ্লিমেন্ট মনে করে হিসুকাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যদি সে আবারও হামলা করে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তারপরে ওই বিস্টও সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সাতো আবারও তাদের সবাইকে বলে যে সবসময় চোখ এবং কান খোলা রাখতে। এরপরে সবাই আবার জঙ্গলের মধ্যে সাতোকে ফলো করতে শুরু করে দেয়। তারা জঙ্গলের যত ভিতরে যাচ্ছিল সেখানে কুয়াশা আরো বেশি ঘন হয়ে যাচ্ছিল। কুরাপিকা এবং লিও দেখতে পায় যে একটা কচ্ছপের মতো দেখতে জন্তু মানুষদেরকে খেতে শুরু করেছে আর সেখানে শুধু একটাই না অনেকগুলো দানব রয়েছে। তারপরে বাকিরা যখন মাশরুমের উপর দিয়ে যাচ্ছিল ওই মাশরুমগুলো বিষাক্ত গ্যাস ছাড়তে শুরু করে, যে কারণে সেখান দিয়ে যাওয়া সবাই অজ্ঞান হতে শুরু করে আর তাদের শরীরের মধ্যেও মাশরুম গজাতে শুরু করে দেয়। এরপরে আমরা প্রজাপতি দেখতে পাই যেগুলো লোকেদেরকে হিপনোটাইজ করে দেয় আর সেখানে একটা কাক লোকেদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল আর যারা এই কাককে ফলো করে তারা পাহাড়ের উপর থেকে কাটার উপরে পড়ে মারা যায়। এটা এমন একটা কাক যেটা মানুষদের মতো কথা বলতে পারত আর সে হোস্টের আওয়াজ বের করে লোকেদেরকে কনফিউজ করে দেয়। তখনই আমরা একটা বিশাল বড় ব্যাংককে দেখতে পাই, যে ব্যাংকটা গোন এবং কিলুয়াকে গিলে ফেলে, কিন্তু কিলুয়া তার পেটের মধ্যে টোম্পার দেওয়া ক্যান ঢেলে দেয়। এতে ব্যাংক দুজনকেই বমি করে বের করে দেয়। এরপরে আমরা লিও এবং কুরাপিকাকে কচ্ছপের সাথে লড়াই করতে দেখতে পাই। তারা কোনোভাবে কচ্ছপের চোখের মধ্যে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা হিসুকার সামনে চলে আসে। হিসুকাকে অনেকগুলো পরীক্ষার্থী ঘিরে রেখেছে, কিন্তু হিসুকা নিজের টাসের একটা পাতাকে ঘুরায় আর সেখানেই সবাইকে একবারে মেরে ফেলে, যেটা দেখে কুরাপিকা এবং লিও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর হিসুকা থেকে বাঁচার জন্য তারা দুইজনে দুই দিক যেতে শুরু করে, কিন্তু লিও এইমাত্র মোটিভেশনাল ভিডিও দেখে আইছে, এই জন্য লিও পালায় না। লিও হিসুকার সাথে লড়াই করার জন্য ফিরে আসে, কিন্তু এই গাদা ভুলে গেছে যে লড়াই করতে হইলে পাওয়ারের দরকার, মোটিভেশন দিয়ে কোনো চ্যাটটাও করা যাবে না। হিসুকা লিওর গলা ধরতেই যাবে, তখনই গুন সেখানে এসে হিসুকার উপরে আক্রমণ করে দেয়। এরপরে লিও গাদা আবারও হিসুকার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু এইবার হিসুকা লিওকে ছাড়ে না আর এমন জোরে একটা ঘুষি দেয় যে হিসুকা ডাইরেক্ট অজ্ঞান হয়ে যায়। এরপরে হিসুকা সরাসরি গোনের পিছনে চলে আসে। গোন সেখানে অনেক চেষ্টা করে হিসুকার উপরে আক্রমণ করার, কিন্তু গোনের একটা হামলাও হিসুকার উপরে টাচই হয় না। গোন চেষ্টা করছিল দূর থেকেই হিসুকার সাথে লড়াই করতে, কিন্তু হঠাৎ করে হিসুকা গোনের পিছন দিয়ে এসে ওর গলায় ধরে ফেলে। হিসুকা গোনকে বলে যে ভয় পেও না, তুমি পাশ হয়ে গেছো, তোমরা দুজনেই পাশ হয়েছো। তখনই হিসুকার কাছে কারো একজনের কল আসে, যেটা থেকে আওয়াজ আসে যে আমরা সবাই এখানে পৌঁছে গেছি, তোমারও এখন এখানে আসতে হবে। এরপরেই হিসুকা লিওকে কাঁধে তুলে নিজের সাথে নিয়ে আসে। এরপরে আমরা ক্যান্ডিডেট 301কে দেখতে পাই, যার কাছে ঠিক তেমনই একটা ডিভাইস ছিল। কুরাপিকা এবং গোন একসাথে যাচ্ছিল আর গোন লিওর গ্রানের মাধ্যমে রাস্তাকে খুঁজে বের করছিল। এরপর গোন কুরাপিকাকে সব কথা বলে দেয় যে কিভাবে তারা দুজনেই হিসুকার কাছে হেরে গিয়েছে, কিন্তু তারপরেও হিসুকা ওদেরকে মারেনি। কুরাপিকা গোনকে বলে যে মনে হয় হিসুকা
হিসুকা স্ট্রং লোকেদের সাথে লড়তে ভালোবাসে, আর সে তোমাকে মারেনি কারণ তার মনে হয় যে তুমি ভবিষ্যতে আরো স্ট্রং হবে। এরপরেই ওরা দুজনে এক্সামের সাইটে চলে আসে। গুন লিওকে খুঁজতে শুরু করে, তখন হিসুকা ইশারা করে বলে দেয় লিও কোথায় আছে। এরপরে যখন তারা দুজনেই লিওর কাছে যায়, লিও ঘুষি খাওয়ার পরে ভুলেই গেছে যে ওর সাথে কি হয়েছে। এই জন্য ওরা দুজনে ডিসাইড করে যে ওরা লিওকে কিছুই বলবে না। এরপরে কিলুয়া সেখানে আসে আর বলে যে আমি তো মনে করেছিলাম তোমরা এখানে আসতেই পারবে না। গুন বলে যে আমি লিওর স্যান্ডকে ফলো করতে করতে পৌঁছে গেছি। এরপরে সাতো সবাইকে অ্যানাউন্স করে যে তার কাজ এখানে শেষ হয়ে গেছে। তারপরেই সে সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে একটা গেট খুলে যায়, আর সেখানে তাদেরকে এক্সামিনার মেনচি এবং বোহারা স্বাগতম জানায়। মেনচি তাদের সবাইকে বলে যে দ্বিতীয় ধাপের মধ্যে তাদের সবাইকে রান্না করতে হবে। যখন পরীক্ষার্থীরা জানতে চায় কেন, তখন সে বলে যে সে হলো ফুড এবং ইনগ্রেডিয়েন্ট হান্টার। আর আমরা দেখতে পাই যে সাতো দূর থেকে তাদের সবার উপরে নজর রাখছিল। সে বলে যে শুধু 50 জন পরীক্ষার্থী বাকি আছে, আর আমার মনে হয় না যে এদের মধ্যে থেকে 10 জনের বেশি পাস হতে পারবে। বোহারা বলে যে তাদের সবাইকে আজকে শুকর রান্না করতে হবে। এখানে রান্না করার জন্য সকল দরকারি জিনিসপত্র রয়েছে, কিন্তু তাদেরকে জঙ্গল থেকে শিকার করে এনে রান্না করতে হবে। পরীক্ষা শুরু হয়ে যায় আর তারা সবাই জঙ্গলে যেতে শুরু করে শুকর খুঁজে বের করার জন্য। লিওর মনে হয় যে শুকর ধরা তো খুবই সহজ হবে, কিন্তু যখন তারা সামনে শুকর দেখতে পায়, সেগুলো ঘাস নয় বরং হাড্ডি এবং মাংস খাচ্ছিল, আর আকারে বিশাল। আর এদেরকে দেখার সাথে সাথেই পিগগুলো তাদের পিছনে পড়ে যায়। এরপর গুন নিজের ফিশিং রড দিয়ে একটা পিগের মাথার মধ্যে বাড়ি দিয়ে সেটাকে ধরে ফেলে। আর গুনকে এইরকম করতে দেখে সবাই বুঝতে পেরে যায় যে পিগগুলোর মাথাই হলো তাদের উইক স্পট। তারপরেই সবাই এক এক করে পিগ ধরতে শুরু করে দেয়। সবাই পিগ নিয়ে রান্না করার জায়গায় চলে আসে। তারা সবাই এগুলোকে রান্না করতে শুরু করে, আর রান্না হয়ে যাওয়ার পরে সেগুলোকে বোহারার সামনে পরিবেশন করে। কিন্তু সেখানে থাকা প্রতিটা ক্যান্ডিডেটকে মেনচি ফেল করে দেয়। আর শুধু তাই না, সে কারো পিগকে খেয়ে টেস্টও করে না। আর এইভাবেই দেখতে দেখতে মেনচি সেখানে থাকা সবাইকে ফেল করে দেয়। এই সবকিছু দেখে সাতো চেয়ারম্যানের কাছে ফোন করে দেয়, আর চেয়ারম্যান এটা শুনে বলে যে মনে হয় আমার নিজেরই সেখানে যেতে হবে। এদিকে পরীক্ষার্থীরা সবাই মিলে মেনচিকে জিজ্ঞাসা করে যে তারা পাশ করেনি কেন। এতে মেনচি বলে যে সবার পিক তো ঠিক একভাবেই রান্না করা হয়েছে। তখনই একটা পরীক্ষার্থী রেগে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু বুহারা তাকে একটা ঘুষি দিয়ে গেটের বাইরে পাঠিয়ে দেয়। তখনই একটা বিশাল বড় এয়ারশিপ তাদের সবার উপরে আসে, আর ওই প্লেন থেকে লাফ দিয়ে একটা বয়স্ক লোক নিচে চলে আসে। মেনচির কাছ থেকে জানতে পারে যে এটাই হলো চেয়ারম্যান, আর তার নাম হলো নেটোরো। আর সে মেনচিকে বলে যে এক্সামের অন্য কোনো রাস্তা বের করা হবে, আর যেই পদ্ধতিকে ডিসাইড করা হবে ওই পরীক্ষাকে মেনচিরও দিতে হবে। এতে মেনচি বলে যে সে ডিম সিদ্ধ করার পরীক্ষা দিতে চায়, আর চেয়ারম্যানকে বলে যে তাদের সবাইকে স্প্লিট মাউন্টেনে নিয়ে যেতে। তারপরে সবাই এয়ারশিপে বসে স্প্লিট মাউন্টেনের মধ্যে চলে আসে। মেনচি সবাইকে বলে যে এই ফাটলের মধ্যে স্পাইডার ইগল বসবাস করে, সেখানেই তাদের ডিম রয়েছে, আর তাদেরকে সেগুলোই আনতে হবে। সে সবাইকে দেখানোর জন্য নিজেই প্রথমে যায় যে কিভাবে ডিম আনতে হবে। সে উপর থেকে লাফ দিয়ে একটা ডিমকে ধরে নিচে পড়তে শুরু করে দেয়। এটা দেখে সবার মনে হয় যে তার কাম তামাম হয়ে যাবে, কিন্তু তখনই নিচে থেকে বাতাসের প্রেসার আসে, যে কারণে মেনচি আবারও উপরে চলে আসে। আর এটা দেখার পরে সবাই নিচে লাফ দিয়ে দেয়। কিছু লোকেরা ডিম নিতে সক্ষম হয়, আর কিছু লোকেরা এমনিতেই নিচে পড়ে যায়। আর তারা সবাই বাতাসের অপেক্ষা করা ভুলেই গেছে, যে কারণে প্রথমে জাম্প করা সবাই উপরে চলে যায়। এর পরের বার সঠিক সময় আসতেই তারা সবাই নিচে লাফ দিয়ে দেয়, আর ডিম নিয়ে নেয় নিজেদের হাতে। তারপর বাতাসের সাহায্যে আবারও উপরে চলে আসে। এরপরে সবাই ডিম সিদ্ধ করে সেগুলোকে খায়, যে ডিমগুলো খুবই সুস্বাদু ছিল। গুন নিজের ডিমকে ওই মোটুকে খেতে দেয়, তারও এই ডিমটা পছন্দ হয়। এরপরে শুধুমাত্র 42 জন বাকি ছিল যারা পরের ধাপের পরীক্ষা দিবে। এই কারণে তাদের সবাইকে এয়ারশিপে করে তৃতীয় ধাপের পরীক্ষার জায়গায় নিয়ে যাওয়া হবে। নেটোরো সবাইকে বলে যে কালকে 8টা বাজে তারা সবাই পরীক্ষার জায়গায় পৌঁছে যাবে, আর ওই পর্যন্ত তারা সবাই এখানে খাবার দাবার খেয়ে রেস্ট করতে পারে। কিন্তু এই দুই বাচ্চা শিপে ঘোরাঘুরি করার জন্য চলে যায়। কুরাপিকা এবং লিও ঘুমানোর জন্য যাবে। ঠিক তখনই সেখানে টোম্পা আসে। টোম্পা তাদেরকে বলে যে এখানে রিল্যাক্স হওয়ার দরকার নেই, কারণ যে কোনো সময় থার্ড ফেজ শুরু হয়ে যেতে পারে। তারা দুজনেই টোম্পাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। তখন টোম্পা মনে মনে চিন্তা করছিল আমি তাদের দুজনকেই ভয় পাইয়ে দিয়েছি, এখন তারা সারা রাত ঘুমাতেই পারবে না, আর কালকে তাদের এক্সামের মধ্যে চিচিং ফাঁক হয়ে যাবে। আর তারা দুজন বেচারারা টেনশন করতে করতেই ঘুমায় যায়। এদিকে গুন এবং কিলুয়া শিপের ভিতরেই ঘোরাঘুরি করছে, আর তারা খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিল। তখনই গুন কিলুয়ার কাছে ওর প্যারেন্টস সম্পর্কে জিজ্ঞাসা করে। কিলুয়া গুনকে বলে যে তার
বাবা এবং মা এবং তার পুরো পরিবার অ্যাসাসিন পরিবার, আর তারা চায় যেন কিলোয়াও একটা অ্যাসাসিন হয়, কিন্তু কিলোয়া অ্যাসাসিন হতে চায় না। এই জন্য সে তার মায়ের মুখের মধ্যে ছুরি দিয়ে অ্যাটাক করে পালিয়ে এসেছে। এইটা আবার কেমন কথা ভাই? তখনই হাঁটতে হাঁটতে সেখানে চেয়ারম্যান নেটারু চলে আসে। সে এদের দুজনকে জিজ্ঞাসা করে যে তাদের পরীক্ষা দিতে কেমন লাগছে। কিলোয়া বলে যে এখন পর্যন্ত আমার লিখিত পরীক্ষা দিতে হয়নি, এই জন্য আমার খুবই ভালো লাগছে, কিন্তু তারপরেও কিলোয়ার মতে এই পরীক্ষাগুলো খুবই সহজ। এটা শোনার পরেই নেটারু তাদের দুজনকে গেম খেলার জন্য ইনভাইট করে। গেম রুমে আসার পরে নেটারু তাদের দুজনকে বলে যে যদি তারা দুজনে জিতে যায় তাহলে তাদের দুজনকে এখনই হান্টার বানিয়ে দেওয়া হবে। এরপরে চেয়ারম্যান নেটারু তাদের দুজনকে গেমের নিয়মটা বলে দেয়। সে বলে যে ওরা দুজন যদি তৃতীয় ধাপের পরীক্ষার জায়গায় যাওয়ার আগে তার হাত থেকে বলটা নিতে পারে তাহলে তারা দুজনেই জিতে যাবে, আর তাদেরকে এখনই হান্টার বানিয়ে দেওয়া হবে। আর এখনো তাদের কাছে মোটামুটি 9 ঘন্টার মতো বাকি আছে। এরপরে নেটারু বলে যে তারা চাইলে যে কোনো ধরনের অ্যাটাকের ব্যবহার করতে পারবে, সবকিছু অ্যালাউড আছে। সবার প্রথমে কিলোয়া যায় আর তার অ্যাসাসিন টেকনিকের ব্যবহার করে নিজের আফটার ইমেজ তৈরি করে ফেলে। নেটারু এটা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়, আর কিলোয়া তো নেটারুকে একটা মুরব্বী মনে করছিল, এই জন্য কিলোয়া স্লাইড করে নেটারুকে একটা কিক করে, কিন্তু এই কিকের কারণে কিলোয়া নিজেই অনেক বেশি ব্যথা পেয়ে যায়। আর কিলোয়া বলতে থাকে এই মুরব্বীর পাও তো লোহা, বেচারা ব্যথায় চিল্লাতে থাকে। এদিকে নেটারু চিন্তা করছিল যদি আমি কোনো সাধারণ মানুষ হতাম তাহলে আমার পা একেবারেই ভেঙে যেত। এইবার গোনের পালা ছিল। গোন সরাসরি নেটারুর উপরে আক্রমণ করতে যায়, আর জাম্প করে যখন বল নেওয়ার চেষ্টাই করবে তখনই কিলোয়ার মাথা গিয়ে ছাদের মধ্যে টক্কর খায়। এরপরে নেটারু ওদেরকে বলে যে তোমরা চাইলে দুজনে একসাথে ট্রাই করতে পারো। এরপরে ওরা দুজনে একসাথে মিলে নেটারুর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা দুজনে মিলেও বলকে একবারের জন্য স্পর্শও করতে পারে না। তখনই গোন নিজের বুদ্ধির ব্যবহার করে নেটারুর দিকে একটা কিক করে। চেয়ারম্যান সেটাকে ডচ করে ফেলে, কিন্তু গোন নিজের জোতাকেই তার মুখের দিকে ছেড়ে দেয়, আর নেটারু সেটাকেও ডচ করে ফেলে। তখনই পিছন থেকে কিলোয়া তার পিঠের মধ্যে একটা কিক করে দেয়, যে কারণে নেটারুর হাত থেকে বলটা ছুটে যায়, যেটাকে নেটারু লাফ দিয়ে ধরতেই যাবে, কিন্তু তার আগেই গোন নিজের জোতাটাকে বলের দিকে ছুঁড়ে মারে। এতে বল অনেক দূরে চলে যায়। গোন এবং কিলোয়া দুজনে প্রায় বলকে দৌড়েই ফেলেছিল, কিন্তু তখনই নেটারু অনেক গতিতে আসে আর বলকে ধরে ফেলে। এটা দেখে গোন তো অনেক বেশি ইমপ্রেস, কিন্তু কিলোয়া রেগে যায়, যে কারণে কিলোয়া হার মেনে সেখান থেকে চলে যেতে চায়। তখনই গোন কিলোয়াকে আটকায় আর বলে যে চেয়ারম্যান এখনো নিজের ডান হাতের ব্যবহার করেনি, আর ডেস্টিনেশনে যাওয়ার আগে গোন তাকে তার ডান হাত ব্যবহার করিয়ে ছাড়বে। কিলোয়া গোনকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়, আর সেখান থেকে যাওয়ার সময় কিলোয়া দুইটা লোককে পিটায়া চলে যায় নিজের রাগ মিটানোর জন্য। এদিকে গোন এখনো নেটারুর কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর এখন গোনের গতি আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। এমন করতে করতে গোন নেটারুর উপরে আক্রমণ করে দেয়, যেটা থেকে বাঁচার জন্য নেটারু তার ডান হাতের ব্যবহার করতেই হয়, আর এটা দেখে গোন অনেক বেশি খুশি হয়। এরপর নেটারু পাইলটকে ফোন করে আর বলে যে শিপকে একটু আস্তে উড়াতে, যেন গোন একটু রেস্ট করতে পারে। তারপরে তারা সবাই তৃতীয় এক্সামের জায়গায় পৌঁছে যায়, যেখানে মিস্টার বিনস তাদেরকে বলে যে তৃতীয় এক্সাম এই টাওয়ারের উপরে হবে, আর এই পরীক্ষাতে পাশ করতে হলে তাদের টাওয়ারের বেসের মধ্যে যেতে হবে, আর এটা করার জন্য তাদেরকে সময় দেওয়া হবে 3 দিন, মানে 72 ঘন্টা। তৃতীয় পরীক্ষার যে এক্সামিনার ছিল সে ক্যামেরার মাধ্যমে সবার উপরে নজর রাখছিল। একটা লোক যখন নিচে নামছিল তখনই সেখানে উড়তে উড়তে কিছু দানব চলে আসে, আর এই দানবগুলো ওই লোকটাকে খেয়ে ফেলে পানিবাতের নাস্তার মতো। এটা দেখে সবাই বুঝতে পেরে যায় যে টাওয়ার বেয়ে নিচে নামা যাবে না। কুরাপিকা তখন বলে যে এখানে মাত্র 23 জন বাকি আছে, তার মানে হলো বাকি লোকেরা এখান থেকে নিচে নামার রাস্তা পেয়ে গেছে। তখনই গোন কুরাপিকা এবং লিওকে ডাকে আর বলে যে তারা একটা সিক্রেট দরজা পেয়েছে। এটা দেখে লিও খুশি হয়, তবে গোন বলে যে সে এইরকম 5টা দরজা দেখেছে, তো এমনও হতে পারে যে কিছু দরজার মধ্যে ফাঁদ রয়েছে। আর গোন বলে যে আমার মনে হয় যে একটা দরজা দিয়ে শুধু একজনই ভিতরে যেতে পারে। তারপরে তারা 4 জন একসাথে এক একটা দরজা দিয়ে ভিতরে চলে যায়। তারা সবাই একটা রুমের মধ্যেই পড়ে। তাদের সামনে একটা টিভি ছিল, যেটার মধ্যে লেখা ছিল আপনাদের 5 জনকে মেজরিটির হিসাব করে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আর সেখানেই টিভির সামনে 5টা ঘড়ি রাখা ছিল, যেটার মধ্যে ক্রস এবং সার্কেলের বাটন ছিল। কুরাপিকা বলে যে মনে হয় আমরা এখান থেকে ততক্ষণ যেতে পারবো না যতক্ষণ আরো একজন না আসছে। তখনই স্পিকার থেকে এক্সামিনার লিপোর শব্দ আসে, যে এটা কনফার্ম করে দেয় যদি সেখানে আরেকজন না আসে তাহলে তারা এই রুম থেকে বের হতে পারবে না। তারপরে তারা সেখানে অপেক্ষা করতে শুরু করে। 2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু এখনো সেখানে কেউ আসেনি। তখনই উপর থেকে টম্পা সেখানে পড়ে। তারপরে 5 জন হয়ে যাওয়াতে তাদের সামনে একটা দরজা আসে, যেটার মধ্যে লেখা ছিল যদি তারা দরজা খুলতে চায় তাহলে ও বাটনে চাপ দিতে, আর যদি বন্ধ রাখতে চায় তাহলে এক্স বাটনে চাপ দিতে, যেখানে টম্পাকে ছাড়া সবাই ও এর মধ্যে ক্লিক করে। লিও রেগে যাওয়াতে টম্পা বাহানা বানায় যে সে ভুল করে চাপ দিয়ে ফেলেছে। তারপরে তারা আরো একটা স্ক্রিন দেখতে পায়, যেটার মধ্যে লেখা ছিল ডানে যাওয়ার
যাওয়ার জন্য ও বাটনে চাপ দিতে আর বামে যাওয়ার জন্য এক্স বাটনে। বেশি ভোট হওয়াতে তাদের সবাইকে ডান দিকে যেতে হয়। সামনে যাওয়ার পরে তারা একটা ফাইটিং রিং দেখতে পায়, যেটার অপর পাশে জেলখানার অপরাধীরা ছিল। অপরাধীরা বলে যে পরীক্ষার্থীরা চলে এসেছে, আমাদের হ্যান্ডকাফ খুলে দাও। লিপো তাদেরকে বলে যে যদি তারা সামনে যেতে চায় তাহলে তাদের এই 5 জন অপরাধী থেকে কমসে কম 3 জনকে হারাতে হবে। আর এই অপরাধীরা যতক্ষণ তাদেরকে দেরি করাতে পারবে ততই তাদের সাজা কমে যাবে। যদি তারা তাদেরকে 1 ঘন্টার জন্য আটকাতে পারে তাহলে তাদের সাজা 1 বছরের জন্য কমে যাবে। প্রথম অপরাধী ছিল ব্যানগট, যার সাজা হলো 199 বছর। কুরাপিকা তার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। তখনই টুম্পা বলে যে আমি প্রথমে লড়াই করতে চাই, কারণ টুম্পা তাদের সবার বিশ্বাস জয় করতে চায়। কিন্তু যখনই লড়াই শুরু হয় প্রথমেই টুম্পা হার মেনে নেয়। এটা দেখে ব্যানডট খুশি হয়ে যায় আর বাকিরা সবাই অবাক, কারণ একটা ক্যান্ডিডেটকে হারাতে পারলে তাদের সাজা 72 বছরের জন্য কমে যাবে। টুম্পা ফিরে আসলে লিও রেগে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করলো। টুম্পা বলে যে তার হান্টার এক্সামে পাশ করার কোনো আগ্রহ নেই, সে তো শুধু বাকিদেরকে ফেল করাতে চায়, এতেই তার অনেক মজা লাগে। এরপরে দ্বিতীয় অপরাধী সেটোগানের পালা ছিল, যার সাজার পরিমাণ হলো 149 বছর। আর তার সাথে লড়াই করার জন্য গুন নিজের হাত তোলে। সেটোগান বলে যে তার ফিজিক্যাল স্ট্রেংথ বেশি না, এই জন্য সে গুনকে একটা গেম খেলার জন্য রাজি করায়। এই গেমের নিয়ম একেবারেই সিম্পল, দুজনের কাছেই একটা মোমবাতি থাকবে আর যার মোমবাতি আগে নিভে যাবে সেই হেরে যাবে। আর তারপরে তাদের সবাইকে মোমবাতি ডিসাইড করতে বলে। তাদেরকে ছোট মোমবাতির জন্য ওয়ে চাপ দিতে হবে আর বড় মোমবাতির জন্য এক্সে। কিন্তু কুরাপিকা বলে যে এই ডিসিশন গুনের নেওয়া দরকার। তখন গুন বড় মোমবাতিটা চুজ করে আর সবাই ওয়ে চাপ দেয় আর গুন বড় মোমবাতিটা পেয়ে যায়। দুইজন একসাথেই মোমবাতির মধ্যে আগুন ধরায়, কিন্তু হঠাৎ করে গুনের মোমবাতির আগুন অনেক তাড়াতাড়ি জ্বলতে শুরু করে। আসলে এই অপরাধীর কাছে 2টা না 4টা মোমবাতি ছিল, যেগুলোর মধ্যে একটা বড় আর একটা ছোট মোমবাতির মধ্যে সে গান পাউডার মিলিয়ে রাখছে। তার মানে হলো গুন যেই মোমবাতি চুজ করতো সেটাই খুব তাড়াতাড়ি জ্বলে শেষ হয়ে যেত। কিন্তু গুন নিজের মোমবাতিকে নিচে রাখে আর খুব তাড়াতাড়ি অপরাধীর কাছে গিয়ে তার মোমবাতিকে ফু দিয়ে নিভিয়ে দেয়। এইভাবে তাদের স্কোর এখন 1-1 হয়ে গেছে। তার পরের অপরাধী ছিল ম্যাজি তানি, যার সাজার পরিমাণ হলো 108 বছর। আর তার সাথে লড়াই করার জন্য কুরাপিকার সামনে এগিয়ে যায়। মাজি তানি কুরাপিকাকে নিজের ট্যাটু দেখায় আর বলে যে সে এখন পর্যন্ত 19টা খুন করেছে আর সে এখন কুরাপিকাকে মেরে 20টা কিল সম্পূর্ণ করবে। মাজি তানি তখন ডেথ ম্যাচ চুজ করে আর বলে যে এই লড়াইয়ের মধ্যে তারা কোনো অস্ত্রের ব্যবহার করবে না। এটা শুনে কুরাপিকা নিজের কাঠের তলোয়ারগুলোকে নিচে ফেলে দেয়। তারপরে মাজি তানি কুরাপিকার উপরে আক্রমণ করে। কুরাপিকা সেটাকে ডচ করে ফেলে। তার আক্রমণে রিং এর মধ্যে গর্ত হয়ে গেছে। তারপরে সে যখন পিছনে ঘুরে তারা সবাই তার পিঠের মধ্যে স্পাইডারের ট্যাটু দেখতে পায়। তারপরেই মাজি তানি বড় বড় চাপা মারতে শুরু করে, কিন্তু মাজি তানির পিঠের স্পাইডারকে দেখে কুরাপিকার চোখগুলো লাল হয়ে যায়। কুরাপিকা মাজি তানির চাপায় ধরে তুলে ফেলে। কুরাপিকার এইরকম শক্তি দেখে বয়ে মাজি তানি হার মেনে নেয়, কিন্তু তারপরেও কুরাপিকা মাজি তানিকে একটা আছাড় মেরে অজ্ঞান করে দেয়। কুরাপিকা বলে যে মাজি তানি আসল ফ্যান্টম ট্রুপের মেম্বার না, কারণ তাদের ট্যাটুর মধ্যে একটা নাম্বার লেখা থাকে আর তারা কাউকে মারার আগে এত বকবক করে না। লিও কুরাপিকাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? কুরাপিকা বলে যে আমি জানতাম যে এই ট্যাটুটা নকল, কিন্তু কুরাপিকা একটা আসল স্পাইডারকে দেখার পরেও নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, যে কারণে কুরাপিকা মাঝে মাঝে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপরে আমরা হিসুকাকে দেখতে পাই, যেখানে হান্টার এক্সামের পুরনো এক্সামিনার হিসুকার জন্য অপেক্ষা করছিল, যার নাম হলো টোকারি। আগের বছরের হান্টার এক্সামের সময় হিসুকা তার চেহারার মধ্যে এই দাগগুলোকে দিয়েছে আর এখন সে এটার প্রতিশোধ নিতে চায়। এরপরে টোগারি একসাথে 4টা ছুরিকে কন্ট্রোল করতে শুরু করে। তারপরে সেগুলো দিয়ে হিসুকার উপরে আক্রমণ করে দেয়, যেখানে হিসুকা খুব সহজেই তার অ্যাটাকগুলোকে ডচ করছিল। হিসুকা এইরকম অনেকক্ষণ করে, কিন্তু হঠাৎ করে একটা ছুরি তাকে একটু কেটে ফেলে। কিন্তু এই মুহূর্তে হিসুকা তার ছুরিগুলোর প্যাটার্ন বুঝে ফেলেছে আর হিসুকা তার 2টা ছুরিকে ক্যাচ করে ফেলে। এটা দেখে টোগারি ভয় পেয়ে যায়। হিসুকা বলে যে তুমি তো এখনো একেবারেই গাদা। তারপরে হিসুকা তার কল্লাকে শরীর থেকে আলাদা করে দেয়। আর হিসুকাই হলো প্রথম পরীক্ষার্থী যে এই এক্সামের মধ্যে পাশ করেছে। এটাতে পাশ করতে হিসুকার মাত্র 6 ঘন্টা 17 মিনিট সময় লেগেছে। এরপরে আমরা দেখতে পাই যে গুণ এবং বাকিদের কাছে এখনো 61 ঘন্টা সময় বাকি আছে আর মাজিতানি এখনো রিং এর মধ্যে পড়ে রয়েছে। তখনই আরো একটা অপরাধী সামনে এগিয়ে আসে আর বলে যে আমি জুয়া খেলতে পারি, যেটাতে আমরা টাকার বদলে সময় লাগাবো। দুজনেই 50 ঘন্টা সময় বাজি লাগাবে। তার মানে হলো যদি এই অপরাধী হেরে যায় তার সাজা 50 বছর বেড়ে যাবে। প্রথম বাজি তারা 10 ঘন্টার লাগায়, যে মাজিতানি এখনো জীবিত আছে। যখন লিও গিয়ে চেক করে তখন দেখতে পায় যে মাজিতানি এখনো জীবিত আছে আর ম্যাচ জিতার কারণে তাদের কাছে এখন 60 ঘন্টা সময় আছে। তারপরে তারা বাজি লাগায় যে মাজিতানি কি অজ্ঞান আছে নাকি না, আর এটা জানার জন্য লিও মাজিতানিকে উপর থেকে ফেলে দিতে চায়। অপরাধী 40 ঘন্টা সময় লাগায় যে মাজিতানি
তানি অজ্ঞান না অভিনয় করছে। আর উপর থেকে পড়ে যাওয়ার ভয়ে মাজি তানি জেগে ওঠে। এতে লিওর 40 ঘন্টা কেটে যায়। এরপরে ওই অপরাধী যার নাম হলো ল্যারোটি সে তার হুডি খুলে ফেলে আর বলে যে আমরা এখন বাজি লাগাবো এইটাতে যে আমি কি মেয়ে নাকি ছেলে। আর তাকে দেখে লিওর জিব্বার মধ্যে পানি চলে আসে। লিও তাকে জিজ্ঞাসা করে যে আমি বুঝবো কিভাবে তুমি কি মেয়ে নাকি ছেলে। তখন ল্যারেট বলে যে লিও চাইলে তার বডিকে পরীক্ষা করতে পারবে। আর এটা শোনার পরেই তো লিওর মনের মধ্যে বোম ফাটতে শুরু করে। আর লিও 10 ঘন্টার বাজি লাগায় যে সে একটা ছেলে, যেন লিও তাকে টাচ করে দেখতে পারে। ল্যারেট বলে যে সে একটা মেয়ে। এরপরে লিও গিয়ে তার শরীরে পরীক্ষা করে। লিওর ইচ্ছা তো পূরণ হয়ে গেছে আর ল্যারেট একটা আসলেই মেয়ে, কিন্তু এখন লিওর কাছে মাত্র 10 ঘন্টা সময় বাকি আছে। এরপরে লিও নিজের বাকি 10 ঘন্টা সময় রক পেপার সিজারে লাগায় আর ল্যারেট সরাসরি নিজের 80 ঘন্টা লাগিয়ে দেয়। এটা দেখে লিও ভয় পেয়ে যায়। এটা সে জেনে বুঝেই করেছে যেন লিওর উপরে মেন্টাল প্রেসার বেড়ে যায়। আর ঠিক এইরকমই হয়, লিও রক পেপার সিজারের মধ্যে হেরে যায়। আর এখন পুরো টিমকে একটা রুমের মধ্যে 50 ঘন্টা বসে থাকতে হবে, কারণ হলো লিও 50 ঘন্টা হেরে গিয়েছে। আর বর্তমানে তাদের স্কোর হলো 2-2 মানে সমান সমান। আর পরের রাউন্ডে কিলুয়াকে যেতে হবে, যার অপোনেন্টকে সবাই একটা মনস্টার বলে। তাদের কথা শুনে মনে হয় যে কিলুয়া তো আজকে মারা যাবে। তারপরে তাদের রাউন্ড শুরু হতে যাবে। আর মাজিতানি যেহেতু তাকে চিনতো না, এই জন্য তার সামনে গিয়ে বলে যে তার মধ্যে ভয়ানক কি আছে। তখনই ওই অপরাধী মাজিতানির চাপাকে ধরে ভেঙে ফেলে আর তাকে দেওয়ালের মধ্যে আছাড় মেরে অজ্ঞান করে দেয়। এরপরে সে রিং এর দিকে দেওয়ালকে নিজের হাত দিয়ে ভেঙে আসছিল। আর লিও ওই অপরাধীটা চিনে, যার কাছ থেকে আমরা জানতে পারি যে এই অপরাধী অনেক বেশি শক্তিশালী। এই জন্য লিও কিলুয়াকে বলে যে কিলুয়ার হার মেনে নেওয়া উচিত, কারণ সে হলো জাপানের ইতিহাসের সবচেয়ে বড় সিরিয়াল কিলার। যে কোনো হাতিয়ারের ব্যবহার না করে নিজের হাতের ব্যবহার করে 146 জনকে মেরে ফেলেছে। কিন্তু কিলুয়া লিওর একটা কথাও শোনে না আর রিং এর ভিতরে চলে যায়। যখনই ম্যাচ শুরু হয় তখনই কিলুয়া তার দিকে অনেক গতিতে যায় আর তার বুকের ভিতরে হাত ঢুকিয়ে তার হৃদয়কে বের করে নিয়ে আসে। আমরা কিলুয়ার হাতের মধ্যে ওই ব্যক্তিটার হার্ট দেখতে পাই আর হার্ট না থাকার কারণে সে মারা যায় এবং কিলুয়া খুব সহজেই জিতে যায়। আর এটা দেখে গুনকে ছাড়া সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ গুন আগে থেকেই জানতো যে কিলুয়া অ্যাসাসিন ফ্যামিলির। ওদের টিম এখন জিতে গেছে, কিন্তু লিও লুচ্চার কারণে ওদেরকে এখন 50 ঘন্টা একটা রুমের মধ্যে বন্দি থাকতে হবে। এরপরে তারা সবাই রুমের মধ্যে নিজেদের টাইম পার করছিল। অন্যদিকে বাকি পরীক্ষার্থীরা এক এক করে ওই পরীক্ষাকে পাশ করে ফেলে আর এদিকে তারা সবাই ঘুমাইতে ব্যস্ত। আর গুন এবং কিলুয়া মজা করতেছে, যে কারণে সেখানে তারা কেউ ঘুমাতে পারে না। পরের দিন গুন কিলুয়াকে মাছ ধরা শিখাইতেছিল আর কিলুয়া বড়শিকে লিওর প্যান্টের মধ্যে আটকায়া টানতে শুরু করে দেয়। তারপরে তাদের টাইম 50 ঘন্টা মানে 2 দিন শেষ হয়ে যায়। আর যখনই তারা রুম থেকে বের হয় তাদেরকে অনেকগুলো ধাপ পার করতে হয়, যেগুলো অনেক কঠিন ছিল। তারা সবাই সেগুলোকে পার করে একটা রুমের মধ্যে পৌঁছায়, যেখানে তাদের আবারও গেট খোলার জন্য বোর্ড করতে হবে। আর এই বাইকটা মোটু আবারও এক্সে চাপ দেয়। এতে লিও আবারও তার উপরে রেগে যায় আর এতে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে বাকিরা এদের দুজনকে শান্ত করায়। তারপরে তাদের সামনে আবারও 2টা দরজা আসে, যেটার মধ্যে থেকে একটা দিয়ে তাদের সবাইকে যেতে হবে। তবে যেতে তাদেরকে 14 ঘন্টা সময় লাগবে, কিন্তু তাদের কাছে এত সময় ছিল না। তবে দ্বিতীয় দরজা দিয়ে তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু ওই দরজা দিয়ে মাত্র 3 জন যেতে পারবে আর বাকি দুজনকে সেখানে থাকা চেনের মধ্যে বেঁধে ফেলতে হবে। আর সেখানে অনেক অস্ত্র রাখা ছিল, তার মানে হলো তারা চায় যে যেন তাদের মধ্যে লড়াই হয়। তবে লিও বলে যে তাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে, কিন্তু তখনই টোম্পা লিওর উপরে আক্রমণ করে দেয়। এতে লিও একটা অস্ত্র নিয়ে তার সাথে লড়াই শুরু করে দেয়। তাদের লড়াইয়ের কারণে আশেপাশের দেওয়াল ভাঙতে শুরু করে দেয়। তারপরে যখন সময় শেষ হয় তারা সবাই পরীক্ষাতে পাশ করে ফেলেছে। আমরা জানতে পারি যে ওরা সেখানে কি করেছিল। ওরা প্রথম দরজাকে চুজ করে যেটা দিয়ে যেতে সময় লাগবে, কিন্তু তারা ভিতরে গিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে আর দ্বিতীয় রাস্তায় চলে আসে, যে কারণে তাদের সময় কম লাগে। তখনই অ্যানাউন্সমেন্ট করা হয় যে 25 জন লোক এই পরীক্ষায় পাশ হয়েছে, কিন্তু একজন এখানে আসার পরে মারা গেছে, এই জন্য মাত্র 24 জন বাকি আছে। তারপরে সকল পরীক্ষার্থীদের সামনে এক্সামিনার লিপো আসে। সে তাদেরকে বলে যে তাদের 4 নাম্বার মানে লাস্ট পরীক্ষা বাকি আছে আর ওই পরীক্ষাটা সেভেল আইল্যান্ডের মধ্যে হবে। তারপরে তাদের সবার সামনে একটা বক্স আনা হয়, যেটার মধ্যে থেকে তাদের সবাইকে নাম্বার বের করতে হবে। আর এতেই তারা জানতে পারবে যে কে কাকে স্বীকার করবে। তারপরে তারা সবাই এক এক করে আসে আর যার যার কার্ড উঠিয়ে নেয়। লিপো বলে যে তাদের কার্ডের মধ্যে যেই নাম্বার আছে ওই নাম্বারকে তাদের ছিনিয়ে আনতে হবে, আর এটা করার জন্য তারা তাদের অপোনেন্টের জীবনও নিতে পারবে। আমরা দেখতে পাই যে গোন নাম্বার 44 কে পেয়েছে, তার মানে হলো গোনের হিসুকার আইডি নিতে হবে। যাই হোক, তারপরে লিপো তাদেরকে নিয়ম বুঝিয়ে দেয় যে তারা সবাই নিজের আইডি রক্ষা করতে পারলে 3 পয়েন্ট পাবে, আর যদি টার্গেটের আইডি নিতে পারে তাহলেও 3 পয়েন্ট পাবে, আর যদি অন্য কারো আইডি নিতে পারে তাহলে তারা সেটার 1 পয়েন্ট পাবে। আর এই পরীক্ষাতে পাশ হওয়ার জন্য তোমাদের 6 পয়েন্টের দরকার হবে। তার সাথে সাথে তাদের এই পরীক্ষাকে কমপ্লিট করার জন্য 7 দিন সময় দেওয়া হবে। আর
যারা এই পরীক্ষাতে পাশ করতে পারবে তারা ফাইনাল এক্সামে চলে যাবে। তারপরে তাদের সবাইকে নৌকায় বসিয়ে আইল্যান্ডের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে গুন এবং কিলোয়া একে অপরের টার্গেটকে দেখায়। তারা এটা তো জানে 44 নম্বর হলো হিসুকার, কিন্তু কিলোয়ার যে টার্গেট 199 তার সম্পর্কে তারা কিছুই জানে না। আর এখানেই গুন নিজের লড়াইকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড, তার সাথে ভয়ও পাচ্ছে। কারণ হলো গুন হিসুকার সাথে লড়াই তো করতে চায়, তবে সে জানে যে হিসুকা কত শক্তিশালী। কিলোয়া হিসুকাকে বলে, ভাই তুই খালি জীবিত থাইস, এটাই যথেষ্ট। তারপরে তারা সবাই জেবেল আইল্যান্ডের মধ্যে পৌঁছে যায়, যেখানে তাদের সবাইকে ওইভাবেই পাঠানো হচ্ছিল যেভাবে তারা আগের এক্সামকে কমপ্লিট করেছে। তো সবার প্রথমে হিসুকাকে ছাড়া হয় আইল্যান্ডের মধ্যে। আসলে এই আইল্যান্ডের ভিতরে যে প্রথমে যাবে তার কাছে বেশি অ্যাডভান্টেজ থাকবে, সে লুকিয়ে লুকিয়ে সবার উপরেই নজর রাখতে পারবে। একেবারে শেষের দিক থেকে 22 নম্বরে গুন প্রবেশ করে, আর গুন একটা গাছের মধ্যে উঠে চিন্তা করতে থাকে যে সে হিসুকাকে কিভাবে হারাবে। আর ঠিক তখনই নিচে গুন কিছু পরীক্ষার্থীদের দেখতে পায়, আর সেখানে থাকা একজন লুকিয়ে লুকিয়ে তীর ধনুক দিয়ে আরেকজনের উপরে আক্রমণ করতে যাচ্ছিল। তীর ওই পরীক্ষার্থীর উপরে লাগবে, কিন্তু তার আগে সে ডজ করে ফেলে, আর সেটা শুধু তাকে একটু স্পর্শ করে চলে যায়। সে এটা নিয়ে বাহবা করবে, কিন্তু তার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে তার তীরের মধ্যে প্যারালাইজ করার ওষুধ ছিল। তারপরে সে তার আইডি কে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখার পরে গুনের মাথার মধ্যে একটা বুদ্ধি আসে, আর গুন নিজের ফিশিং রড দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। আর প্র্যাকটিস করার সময় গুনের মাথায় এই চিন্তা আসে যে হিসুকা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, তো এই কারণে গুনের মুভিং টার্গেটের মধ্যে প্র্যাকটিস করতে হবে। এই জন্য গুন ফলকে গাছের মধ্যে ঝুলিয়ে সেটার উপরে প্র্যাকটিস করে। এটা গুন সহজেই করতে পারে, কিন্তু গুন বুঝতে পারে যে এতে কিছুই কাজ হবে না। আর সেখানেই একজন গুনকে পিছন থেকে লুকিয়ে দেখছিল। ঠিক তখনই গুনের সামনে একটা ব্যাঙ আসে, আর গুন যখন ব্যাঙটাকে ধরার চেষ্টা করে ব্যাঙকে ধরতে পারে না। তো গুন চিন্তা করে যে যদি গুন নিজের ফিশিং রড দিয়ে একটা পাখিকে ধরতে পারে, তাহলে হয়তো গুন হিসুকার কাঠকে ফিশিং রড দিয়ে ছিনিয়ে আনতে পারবে। তারপরে গুন এটার প্র্যাকটিস করতেই শুরু করে দেয়, কিন্তু গুন এটাতে কোনোভাবেই সাকসেসফুল হতে পারছিল না। এইভাবে করতে করতে বিকাল হয়ে যায়। এদিকে লিওকে দেখানো হয় লিও নিজের টার্গেটকে খুঁজছিল, আর কুরাপিকা একটা পাহাড়ের উপরে ছিল, আর রাতে যেহেতু তারা সুরক্ষিত না, এই কারণে সে সেখানেই বিশ্রাম নিবে এটা ডিসাইড করে। আর এদিকে রাত পর্যন্ত চেষ্টা করার পরেও গুন একটা পাখিকেও ধরতে পারেনি, যে কারণে গুন ক্লান্ত হয়ে সেখানে শুয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গুন দেখতে পায় যে একটা পাখি একটা মাছকে ধরে নিয়ে যায়। তখন এই পাখিটা দেখে গুনের মাথার মধ্যেও বুদ্ধি আসে, যখন হিসুকার মনোযোগ অন্য কারো দিকে থাকবে তখনই গুন তার উপরে আক্রমণ করে তার আইডি ছিনিয়ে আনতে পারবে। আর এটার ব্যবহার করে গুন একটা পাখিকেও ধরে ফেলে, যখন ওই পাখিটা একটা মাছকে ধরার চেষ্টা করছিল। আর এটা দেখে ওই লোকটাও খুশি হয়ে যায়। এদিকে গুন এত প্র্যাকটিস করার কারণে ওর হাতের মধ্যে ক্ষত হয়ে গেছে। তো এখন গুনকে এটা চিন্তা করতে হবে যে হিসুকাকে কিভাবে খুঁজে বের করবে। তখনই গুনের সামনে অনেকগুলো প্রজাপতি চলে আসে, আর ওর ক্ষত হাতের মধ্যে বসে পড়ে। গুন বুঝতে পেরে যায় এই প্রজাপতিগুলোর রক্তে আকর্ষিত হয়, আর অন্যদিকে হিসুকার কাছেও এই প্রজাপতিগুলোই গুড়গুড় করছিল। তখনই ওয়াকি টকির মাধ্যমে হিসুকার কাছে একজন লোক কন্টাক্ট করে। সে হিসুকাকে জিজ্ঞাসা করে সে কি তার টার্গেট পেয়ে গেছে। এতে হিসুকা নিষেধ করে, আর আমরা ফাইনালি তার চেহারাকে দেখতে পাই যার সাথে হিসুকা কথা বলছিল। আর সেখানেই তার উপরে আরো একটা লোক স্নাইপার দিয়ে নিশানা লাগিয়ে বসে আছে। এরপরে আমরা গুনকে দেখতে পাই যে প্রজাপতিগুলোর ব্যবহার করে হিসুকার লোকেশন বের করার চেষ্টা করছিল। আর অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ফাইনালি গুন হিসুকাকে খুঁজে পেয়ে যায়। গুন একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে হিসুকার উপরে নজর রাখছিল। গুন এটাই অপেক্ষা করছিল কখন হিসুকা ব্যস্ত হবে আর গুন নিজের টেকনিকের ব্যবহার করবে। অন্যদিকে লিওরিও জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ওই আরাম করার জন্য একটু বসে, তখনই কিছু একটা শব্দ শুনতে পায়। যখনই লিও দেখার চেষ্টা করে কে, তখনই জঙ্গল থেকে টম্পা বেরিয়ে আসে। টম্পা বলে যে আসলে লিও তার টার্গেট না, এই জন্য টম্পা লিওকে শান্ত হতে বলে। যেটা করার জন্য টম্পা নিজের টার্গেটের নাম্বারও লিওকে দেখায়। তখন লিও টম্পাকে বলে দেয় যে তার টার্গেটের নাম্বার হলো 246। টম্পা বলে যে সে লিও টার্গেটের সম্পর্কে জানে, যার নাম হলো পঞ্চ, কিন্তু টম্পার পেট খারাপ, এই জন্য টম্পা চায় যে লিও তাকে পেট খারাপের ওষুধ দিবে। তারপরে গিয়ে টম্পা লিওকে পঞ্চর সম্পর্কে বলবে। টম্পা বলে যে পঞ্চ হলো একটা মেয়ে যে কেমিক্যালের ব্যবহার করে আক্রমণ করে, আর তার ছবি এঁকে লিওকে তার সম্পর্কে অনেক কিছু বলে। টম্পা লিওকে উপদেশ দেয় যে যদি লিও তাকে হারাতে চায় তাহলে তার সাথে হ্যান্ড টু হ্যান্ড লড়াই করতে হবে। তখনই লিও টম্পাকে মেডিসিন দেওয়ার জন্য নিজের ব্যাগ খোলে, কিন্তু এই মুহূর্তে আরো একটা লোক লিওর উপরে আক্রমণ করে দেয়, যেটা থেকে লিও একটুর জন্য নিজেকে বাঁচাতে পারে। আর এটা করতে গিয়ে লিওর আইডিটা পড়ে যায়, যেটাকে ওই লোকটার মাংকি এসে নিয়ে যায়। তখনই টম্পা বলে যে আসলে লিওই তার আসল টার্গেট, আর যেই কার্ডটা সে লিওকে দেখিয়েছে এটা আসলে ওই বান্দরওয়ালা লোকটার। এরপরে লিও রেগে গিয়ে টম্পাকে ধরার চেষ্টা করে, কিন্তু সামনেই কুরাপিকা ছিল যে টম্পাকে পোম্পা বানিয়ে দেয়। তারা দুজনে মিলে টম্পাকে ভালোভাবে বুঝায়, যে কারণে টম্পার বিউটি আরো বেশি বেড়ে
মেরে যায় আর টম্পাকে একটা জায়গায় বেঁধে রেখে চলে যায়, যার পিছনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যেটার মধ্যে লেখা ছিল কেউ যেন এই কুত্তাকে খাবার না দেয়। তারপরে লিও ওই বান্দরওয়ালা লোকটাকে ধরার চেষ্টা করে নিজের নাম্বার টেকটার নেওয়ার জন্য, আর কুরাপিকাও লিওকে এই কাজে সাহায্য করে। কুরাপিকা প্রথমে ওই লোকটার বান্দরটাকে ধরে ফেলে, তারপর তারা এই দুইজনকেও টম্পার সাথে বেঁধে রেখে চলে যায় এবং তার সাথে সাথে তারা লিওর ব্যাজের সাথে সাথে তাদের দুজনের ব্যাজও নিয়ে নেয়। কুরাপিকার টার্গেট ছিল টম্পা, এই কারণে কুরাপিকার 6 পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলেই কুরাপিকা ফিরে যেতে পারে, কিন্তু কুরাপিকা লিওকে সাহায্য করে আর তারা দুজন মিলে লিও টার্গেটকে খুঁজতে শুরু করে দেয়। আমরা রাতে জঙ্গলের মাঝখানে কিলুয়াকে একা দেখতে পাই। কিলুয়া হঠাৎ করে থেমে গিয়ে বলে যে আমি জানি তুমি এক্সামের প্রথম থেকেই আমার উপরে নজর রাখছো, তোমার এখন আমার সামনে বেরিয়ে আসা উচিত, কিন্তু কেউ বাইরে আসে না, এই জন্য কিলুয়া সেখান থেকে চলে যায়। তখনই আমরা একটা ছেলেকে দেখতে পাই যে আসলেই কিলুয়ার উপরে নজর রাখছিল। এখন রাত হয়ে যাচ্ছিল আর হিসুকা সেখানেই বসে রয়েছে। হঠাৎ করে হিসুকা বলে যে আর তুমি কতক্ষণ সেখানে লুকিয়ে থাকবে। এটা শুনে গুন চিন্তা করে যে হিসুকা কি আমাকে দেখে ফেলেছে। তখনই হিসুকা উঠে গুনের দিকে আসতে শুরু করে দেয়। গুনও নিজের ফিশিং রডকে টাইট করে ধরে রেডি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে গুনকে ছাড়াও আরো একজন সেখানে লুকিয়ে রয়েছিল আর হিসুকা তার কথাই বলছিল। এখন ওই লোকটা হিসুকার সামনে চলে আসে আর হিসুকাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। ওই লোকটা হিসুকার উপরে নিজের স্পিয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু হিসুকা তার অ্যাটাকগুলোকে খুব সহজেই ডজ করে ফেলে। এরপরেও সে হিসুকার উপরে লাগাতার হামলা করতে থাকে, কিন্তু এতে হিসুকার কিছুই যায় আসে না। কিন্তু এই ব্যক্তি লাগাতার এতগুলো অ্যাটাক কারণে একটা সময় পরে গিয়ে ক্লান্ত হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে তার পিঠের মধ্যে অনেক বড় আঘাত লেগেছে। হিসুকা বলে যে আমার মৃত ব্যক্তিদের সাথে লড়াই করতে একটু আগ্রহ নেই আর সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু ওই লোকটা আবারও হিসুকার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই তার উপরে কেউ ছোট ছোট সুই দিয়ে আক্রমণ করে দেয়, যেগুলো সরাসরি গিয়ে তার চেহারার মধ্যে লাগে, যে কারণে বেচারার কাম তামাম হয়ে যায়। আর এটা ওই লোকটাই ছিল যার সাথে হিসুকা রেডিও দিয়ে কথা বলছিল, যার নাম হলো গিতারা। সে হিসুকাকে বলে যে তার কাছে 6টা বেজ হয়ে গেছে আর সেগুলো থেকে একটা হিসুকাকে দিয়ে দেয়। আর এই বেজটা ওই লোকের ছিল যে তাকে স্নাইপার দিয়ে মারার চেষ্টা করছিল। এরপরে সে নিজের চেহারার সবগুলো পিন এক এক করে খুলে ফেলে আর এরপরে তার পুরো চেহারাই একেবারে চেঞ্জ হয়ে যায়। তারপরে সে হঠাৎ করে মাটিতে গর্ত করতে শুরু করে। আসলে সে মাটির ভিতরে গিয়ে ঘুমাবে। আর রাতে হিসুকা পাহাড়ের উপরে উঠেছিল, যেখান থেকে সে লিও এবং কুরাপিকাকে একসাথে দেখে ফেলে। আর লিও তাদের দুজনের ব্যাচ ছিনিয়ে নেওয়ার জন্য সেখানে চলে যায়। তবে আমরা দেখতে পাই যে গোনও লুকিয়ে লুকিয়ে হিসুকার উপরে নজর রাখছিল এবং গোনও হিসুকার পিছনে পিছনে যায়। গোনের বাকিদের জন্য চিন্তা হতে শুরু করে, এই জন্য গোন ডিসাইড করে যে যদি দরকার হয় আমি তাদেরকে সাহায্য করব। এদিকে হিসুকা তাদের দুজনের সামনে দাঁড়িয়েছিল আর হিসুকা একটা ভদ্র মানুষের মতো তাদের দুজনের কাছ থেকে তাদের ব্যাচ চায়। হিসুকা বলে যে 6 পয়েন্ট হতে আমার আর 2 পয়েন্টের দরকার, তোমরা দয়া করে তোমাদের বেজগুলো আমাকে দিয়ে দাও। কুরাপিকা বলে যে আমারও 6 পয়েন্ট সম্পূর্ণ হয়ে গেছে আর আমার কাছে একটা ব্যাজ এক্সট্রা আছে, যদি হিসুকার এটা দরকার হয় তাহলে সে হিসুকাকে এটা দিতে পারবে। কিন্তু যদি হিসুকা কুরাপিকা অথবা লিওর ব্যাজ নিতে চায় তাহলে সেটার জন্য হিসুকার তাদের সাথে লড়াই করতে হবে। আর গোন সেখানেই লুকিয়ে লুকিয়ে এই সব কথাগুলো শুনছিল। হিসুকা তাদের লড়াইয়ের কথা শুনে হাসতে শুরু করে আর তাদের প্রথম ডিলকে অ্যাকসেপ্ট করে ফেলে। তার মানে হলো হিসুকা কুরাপিকার কাছে থাকা এক্সট্রা কার্ডটা নিয়ে নিবে। কুরাপিকা ওই ব্যাজটাকে একটা গাছের মধ্যে রেখে লিওকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পরে হিসুকা চিন্তা করছিল তারা আস্তে আস্তে শক্তিশালী তো হচ্ছে, কিন্তু এখনো তাদের অনেক কিছু শিখতে হবে। কিন্তু এদিকে চান্দু গুণ ভয়ে পেটা পেটা হয়ে গেছে। গুণ চিন্তা করে যদি হিসুকা লড়াই না করে তাহলে গুণ কিভাবে তার ব্যাচকে চুরি করবে। গুণ এগুলো চিন্তা করছিল, তখন হিসুকা নিজের অরা রিলিজ করে। এতে আশেপাশে থাকা সকল জীবজন্তু সেখান থেকে পালিয়ে যায় আর গুণেরও ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর হিসুকা এখন এত বেশি বিরক্ত হয়ে গেছে যে কাউকে না মারা পর্যন্ত হিসুকা হয়তো শান্ত হবে না। কিন্তু তারপরেও গুণ হিসুকা যেখানেই যাচ্ছিল সেখানে তাকে ফলো করছিল। গুণ একটা বড় গাছের উপরে উঠে যায় আর দেখতে চায় যে একটা লোক হিসুকার দিকেই যাচ্ছিল। গুণ আইডিয়া করে যে তারা দুজন কোন জায়গায় সামনাসামনি হবে। এটা আন্দাজ করার পরেই গুণ সেখানে যেতে শুরু করে। গুণের জন্য এটাই হলো শেষ সুযোগ, কারণ হিসুকার কাছে 5 পয়েন্ট হয়ে গেছে। যখনই সে পরের বেচ পেয়ে যাবে তখনই সে 5 হয়ে যাবে। ওই লোকেশনে পৌঁছে গুণ চুপচাপ বসেছিল। হিসুকা নিজের প্রেজেন্সকে একেবারে লুকিয়ে ফেলেছে আর এই জন্য গুণও এটাই করে, নয়তো হিসুকা গুণকে দেখে ফেলবে। হঠাৎ করে হিসুকা থেমে যায় কারণ সে কাউকে দেখতে পেয়েছে। হিসুকা অনেক গতিতে তার দিকে যেতে শুরু করে আর তার চেহারা একেবারে পাগলের মতো হয়ে গেছে। হিসুকাকে দেখার সাথে সাথেই লোকটার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও সে লড়াই করার জন্য নিজের তলোয়ার বের করে। আর যখনই হিসুকা লোকটার উপরে আক্রমণ করতে যায় গুণ নিজের ফিশিং রড দিয়ে হিসুকার বুক থেকে তার ব্যাচকে ছিনিয়ে নেয়। এই সব কিছু অনেক তাড়াতাড়ি হয়েছে আর হিসুকাও একনকে মেরে তার ব্যাচকে নিয়ে নেয়। আর এটা দেখে তো হিসুকা একেবারেই অবাক যে গুণ তার কাছ
থেকে তার ব্যাজ ছিনিয়ে নিয়েছে। কিন্তু হিসুকার কিছু করার আগে গুণ সেখান থেকে চম্পট মেরে দেয়। গুণ পালাচ্ছিলই, কিন্তু হঠাৎ করে গুণ মাটিতে পড়ে যায়। তখনই একটা আওয়াজ আসে যে বলে যে 7,000, আমার কাছে 7,000 চান্স ছিল তোমাকে মেরে ফেলার। আর আমরা দেখতে পাই যে গুণের গলার মধ্যে একটা কাটা বিঁধে আছে। সে গুণের ব্যাগ থেকে তার ব্যাজ বের করে নিজের কাছে নিয়ে নেয় আর বলে যে তোমার নিজের আশেপাশের জিনিসগুলোর উপরে মনোযোগ দেওয়া উচিত। গুণ সেখানে পড়ে থেকেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন গুণের জ্ঞান ফিরে আসে, ওর সামনে ওই লোকটাই পড়েছিল, আর এটা হিসুকা করেছে। হিসুকা গুণের কাছে থাকা ব্যাজগুলো ফিরিয়ে দেয়, আর গুণ একটু আগে যেটা করেছে সেটার জন্য গুণের প্রশংসা করে, বলে যে গুণ তো নিজের প্রেজেন্স খুব ভালোভাবে লুকিয়েছে। তারপরে হিসুকা বলে যে এই লোকটা তোমার উপরে যে পয়জন ব্যবহার করেছে সেটা তোমার শরীরে 10 দিন পর্যন্ত থাকবে, আর পরীক্ষা শেষ হতে মাত্র 3 দিন বাকি আছে। এটা বলে হিসুকা সেখান থেকে যেতে শুরু করে। তখনই গুণ হিসুকাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার ব্যাজ ফিরে পেতে চাও না? হিসুকা বলে যে ওই কালুয়াই আমার টার্গেট ছিল, এই জন্য এখন আমার নিজের ব্যাচের দরকার নেই, আমার এমনিতেই 6 পয়েন্ট হয়ে গেছে। তখনই গুণ দাঁড়িয়ে যায় আর বলে যে আমার কারো সাহায্যের দরকার নেই। কিন্তু হিসুকা শুধু গুণের দিকে তাকায় আর গুণকে একটা ঘুষি মারে, আর এই ঘুষি এত শক্তিশালী ছিল যে গুণ উড়ে গিয়ে পড়ে। হিসুকা গুণকে বলে যে তুমি যদি এইরকম পাঞ্চ আমাকে মারতে পারো তাহলে আমি আমার ব্যাচ নিয়ে নিব। এরপরে রাত হয়ে যায় আর একটা গাছের ভিতরে গুণ রেগে বসে রয়েছে। এরপরে আমরা কিলুয়াকে দেখতে পাই, যে জঙ্গল দিয়ে যাওয়ার সময় থেমে যায় আর বলে যে তুমি তোমার নিজের সময় নষ্ট করছো, আমি তোমাকে আমার নিজের উপরে অ্যাটাক করার কখনোই সুযোগ করে দিব না। কিন্তু ওই লোকটা একেবারে শান্ত হয়ে বসেছিল, কারণ তার প্ল্যান কিলুয়ার উপরে তখন আক্রমণ করার যখন কিলুয়া ঘুমিয়ে থাকবে। তখনই সে দেখতে পায় কিলুয়া তো তার দিকেই আসছে। এটা দেখে তো এই ব্যক্তিটা খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানে না যে কিলুয়া কত শক্তিশালী, সে কি আদৌ কিলুয়াকে হারাতে পারবে কিনা। আর যদি সে এইভাবেই পালিয়ে যায় তাহলে তার ভাইয়েরাই তাকে মেরে ফেলবে, কারণ সে একটা বাচ্চার কাছ থেকে তার ব্যাচকে নিতে পারেনি। কিন্তু তখনই তার দুই ভাই তার কাছে চলে আসে, যারা আসার সাথে সাথেই তাকে পিটাতে শুরু করে দেয় আর বলে যে গাদার বাচ্চা, একটা বাচ্চার কাছ থেকে ব্যাজ নিতে পারতাছস না। মাইর খাওয়ার পরে সে কিলুয়ার সাথে লড়াই করতে যায়, এটা চিন্তা করে যে লড়াইয়ের সময় যদি সে না পারে তাহলে তার ভাইয়েরা তো তাকে সাহায্য করবেই। লোকটা কিলুয়াকে বলে যে যদি তুই মাইর খাইতে না চাস তাহলে ব্যাজটা আমাকে দিয়ে দে। কিন্তু কিলুয়া তাকে বলে যে বোকাচোদা জানতে নে। আর এটা শুনে এই লোকটা রেগে গিয়ে কিলুয়ার পেটের মধ্যে একটা লাথি মারে, এতে কিলুয়া শুধু উড়ে গিয়ে দূরে পড়ে। কিন্তু কিলুয়া নিজের পকেট থেকে হাতও বের করে না, দেখে মনে হচ্ছে যে কিলুয়ার একটুও ব্যথা লাগেনি। তারপরে কিলুয়া আবারও দাঁড়িয়ে যায়, আর কিলুয়ার হাতেই ওই লোকটার ব্যাচ ছিল, মানে কিলুয়া তার ব্যাচ ছিনিয়ে নিয়েছে। কিন্তু এটা কিলুয়ার টার্গেট ছিল না, এই জন্য কিলুয়া তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের দুইজনের মধ্যে কি কেউ আমার টার্গেট? আর কিলুয়াকে এইরকম করতে দেখে তারা তিনজনে সাবধান হয়ে যায়। তারা তিনজন কিলুয়ার সাথে লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে হানজো নামের একটা ব্যক্তি তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কিন্তু এই তিন ভাই কিছু করার আগেই কিলুয়া হঠাৎ করে এই কমলা কালারের ক্যাপ পরাটার পিছনে চলে আসে আর তাকে নিজের হস্টেজ বানিয়ে ফেলে। কিলুয়া দেখতে পাই যে তার নাম্বার হলো 198, তার মানে হলো বাকি যে ভাই আছে তার নাম্বার হবে 199, যেটা কিলুয়ার টার্গেট। আর এখন এই মুহূর্তে সবার হালাত একেবারেই খারাপ, আর নিজের ভাইকে বাঁচানোর জন্য সে নিজের ব্যাচ বের করে কিলুয়াকে দিয়ে দেয়। এরপরে কিলুয়া বাকি দুইটা ব্যাচকে দূরে ফেলে দেয় আর বলে যে এখনো 3 দিন বাকি আছে, গিয়ে নিজেদের ব্যাচ খুঁজে বের করে ফেলো। কিন্তু তখনই আমরা হানজোকে দেখতে পাই যে 197 নাম্বার ব্যাচটাকে গিয়ে ক্যাচ করে ফেলে, আর কিলুয়ার সাহায্যের জন্য তাকে যখন ধন্যবাদ বলবেই, আর দেখতে পাই যে এই ব্যাচটা 197 নাম্বার না 198 নাম্বার। আর এটা দেখে সে বুঝতে পেরে যায় যে কিলুয়া একেবারে শেষ সময়ে এসে ব্যাচগুলোকে চেঞ্জ করে ফেলেছে, আর এতে বেচারার পুরো পরিশ্রম চিচিং ফাঁক হয়ে গেছে। এরপরে 6 দিন পার হয়ে যায়, এখন পরীক্ষা শেষ হতে মাত্র 1 দিন বাকি আছে। এখানে কুরাপিকা এবং লিও এখনো লিও টার্গেটকে খুঁজে বেড়াচ্ছে। লিও বলে যে তাদের এক্সামের স্টার্টিং এর জায়গায় যাওয়া উচিত, আর তারা যখন সেখানে যায় সেখানে তারা কাউকেই দেখতে পায় না। তখনই তাদের পিছনে গোন চলে আসে। গোন বলে যে আমি আমার ব্যাচ নিয়ে নিয়েছি। এরপরে লিও নিজের টার্গেট সম্পর্কে গোনকেও বলে। গোন বলে যে সে এখনো এইরকম দেখতে কাউকে দেখেনি। তখন কুরাপিকা বলে যে যদি সে কেমিক্যালের ব্যবহার করে তাহলে হয়তো গোন নিজের গ্রান শক্তি ব্যবহার করে তার লোকেশন বের করতে পারবে। গোন উঁচু জায়গায় গিয়ে গ্রান বের করার চেষ্টা করে। অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজির পরে তারা একটা গুহা খুঁজে পায়, আর গোন বলে যে ওই মেয়েটা এই গুহার ভিতরেই রয়েছে। লিও সেখানে গিয়ে চেক করে আর বলে যে আমি সেখানে কোনো ফাঁদ দেখতে পাইনি। কুরাপিকা বলে যে যদি লিও 30 মিনিটের মধ্যে বের হয়ে না আসে তাহলে তারা দুজনেও ভিতরে চলে আসবে। কিন্তু লিও বলে যে তারা দুজন চাইলে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু কুরাপিকা লিওর কথা মানতে চায় না আর বলে যে আমরা তিনজন একটা টিম। তারপরে লিও একটা মোমবাতি নিয়ে গুহার ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার সময় লিও অনেক দূরে একটা আলো দেখতে পায়, এই জন্য লিও মোমবাতি নিভিয়ে একটা চাকু বের করে ফেলে। ভিতরে লিও একটা লোককে দেখতে পায় যার নাম বোরবান ছিল, আর তার পাশেই পঞ্জ বসে রয়েছে, যে হলো লিও টার্গেট। তখনই পঞ্জ লিওরিওকে বলে যে তুমি ভিতরে তো
চলে এসেছো কিন্তু বাহিরে যেতে পারবে না। এরপরেই 30 মিনিট পার হয়ে যায় আর লিওরিও এখনো গুহা থেকে বাহিরে আসেনি। তখনই তারা লিওরিওর শব্দ শুনতে পায় যে তাদের দুজনকে ভিতরে আসতে নিষেধ করছিল, কিন্তু এই শব্দ শুনে ওরা দুজনে দৌড়ে ভিতরের দিকে যেতে শুরু করে। আর যখন তারা ভিতরে আসে দেখতে পায় যে লিওরিওর পুরো শরীরের মধ্যে সাপের কামড়ের দাগ বসে রয়েছে। এটা দেখে তারা দুজনে যতটা সম্ভব বিষ বের করার চেষ্টা করে। তারা দুজনে তার ব্যান্ডেজ করে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পঞ্জ তাদেরকে বলে যে বরবান এখানে আগে থেকে একটা ফাঁদ বসিয়ে রেখেছে, যেই এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে তখনই অনেকগুলো সাপ তার উপরে আক্রমণ করে দেয়। এখানে তারা সবাই বরবানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পঞ্জ বলে যে সে প্রথমেই বরবানকে মেরে ফেলেছে আর এখন এই ফাঁদকে কেউ ডিঅ্যাক্টিভেট করতে পারবে না। তখনই কুরাপিকা তার বডিকে দেখেই বুঝতে পেরে যায় যে তার মৃত্যু কিভাবে হয়েছে। পঞ্জ নিজের টুপির নিচে অনেকগুলো মৌমাছিকে লুকিয়ে রাখে যেগুলো খুবই বিষাক্ত, আর তার বলাতেই সেগুলো যে কার উপরে আক্রমণ করে দেয়। যেহেতু পঞ্জ টার্গেট বরবান ছিল এই জন্য সে মৌমাছিগুলোকে তার উপরে ব্যবহার করেছে। পঞ্জ বলে যে পরীক্ষায় পাশ করা থেকে গুরুত্বপূর্ণ হলো আমার নিজের জীবন, এই জন্য সে এখানে থেকে এক্সামিনারদের রেস্কিউর জন্য অপেক্ষা করবে যারা তাদের ব্যাজের ট্র্যাকার দিয়ে ট্র্যাক করতে পারে। কিন্তু তারা তো এক্সাম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, কারণ লিওরিওর বডির মধ্যে বিষ রয়েছে। তখন গোনের মনে হয় যে বাবানের কাছে হয়তো বিষের কোনো ওষুধ থাকবেই, এই জন্য গোন নিজের চিন্তা না করেই ভুবনের কাছে ওই মেডিসিনকে খুঁজতে শুরু করে। এতে গোন একটা অ্যান্টিভেনাম আর 2টা ইনজেকশন খুঁজে পায় যেগুলো গোন কুরাপিকাকে দিয়ে দেয়, আর সাপের কারণে গোনও অজ্ঞান হয়ে যায়। কুরাপিকা এক এক করে দুজনকেই ওই ইনজেকশন লাগিয়ে দেয়। পঞ্জ এবং কুরাপিকা দুজনেই গোনের সাহসিকতার প্রশংসা করে। কিছুক্ষণ পরে গোনের জ্ঞান ফিরে আসে আর গোন পঞ্জকে জিজ্ঞাসা করে যে তার কাছে কি স্লিপিং গ্যাস আছে কিনা, আর যদি থাকে তার বদলে সে তাকে বরবানের ব্যাচ দিয়ে দিবে। পঞ্জ বলে যে তুমি যদি সব সাপগুলোকে এখানে অজ্ঞান করে যাওয়ার চিন্তা করে থাকো তাহলে এটা সম্ভব না, কারণ সেগুলোর অজ্ঞান হতে 5 মিনিটের মতো সময় লাগবে আর আমাদের মধ্যে কেউ এতক্ষণ শ্বাস আটকে রাখতে পারবে না। এটা শুনে গোন বলে যে আমি নিজের নিঃশ্বাস 9 মিনিট এবং 40 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারি। আর গোনের এই কথা শুনে পঞ্জ রাজি হয়ে যায়। গোন একটা বড় নিঃশ্বাস নেয় আর পঞ্জ স্লিপিং গ্যাস রিলিজ করে দেয়। সেখানে গোন 5 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাস আটকে রাখে। তারপরে গোন সবাইকে নিজের উপরে উঠিয়ে গুহা থেকে বাইরে নিয়ে আসে। এখন যেহেতু সবাই ঘুমিয়ে রয়েছে এই জন্য গোন পঞ্জর ব্যাগ থেকে তার ব্যাজ বের করে নেয় এবং তাকে বরবানের ব্যাজ দিয়ে দেয়। পরের দিন সকালে এক্সামিনারদের শিপ সেখানে চলে আসে আর সবাইকে 1 ঘন্টার সময় দেওয়া হয় শিপে ফিরে আসার জন্য। তারপরে মোটমাট 9 জন সেখানে চলে আসে। তারপরে তাদের সবাইকে পরের লোকেশনে নিয়ে যাওয়া হবে, যেখানে সকল এক্সামিনাররা চেয়ারম্যানের সাথে বসে ডিসকাস করছিল যে তাদের ফাইনাল এক্সামের জন্য কি করতে হবে। তখন চেয়ারম্যান বলে যে আমি তাদেরকে লড়াই করাতে চাই, কিন্তু লড়াই করানোর আগে সে সবার ইন্টারভিউ নেয় আর জিজ্ঞাসা করে যে তারা কার সাথে লড়াই করতে চায় এবং কার সাথে লড়াই করতে চায় না। কিছুক্ষণ পরে ইন্টারভিউ শেষ হয়ে যায় আর চেয়ারম্যান ডিসাইড করে ফেলেছে কে কার সাথে লড়াই করবে, আর তারা নিজেদের ম্যাচ জিততে পারলেই হান্টার হয়ে যাবে। এরপরে বাকি সকল পরীক্ষার্থী মানে 9 জনেই সেখানে চলে আসে আর চেয়ারম্যান তাদেরকে বলে যে তাদের হান্টার হতে হলে একটা ম্যাচই জিততে হবে, আর যে হারবে সে উপরের দিকে যেতে থাকবে। মানে তারা অনেকগুলো সুযোগ পাবে নিজেকে হান্টার বানানোর। তার মানে হলো 8 জন হান্টার হয়ে যাবে আর 1 জন মাত্র ফেল করবে। এরপরে সে কে কার সাথে লড়াই করবে সেটা সবাইকে দেখিয়ে দেয় আর বলে যে জেতার জন্য তাদেরকে 3টা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে: ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ আর ফার্স্ট ইমপ্রেশন। নিজেকে গুণের নিচে দেখে কিলুয়ার মনে হয় যে তার মধ্যে কিলুয়া থেকে কম পটেনশিয়াল রয়েছে। তারপরে চেয়ারম্যান সবাইকে লড়াইয়ের নিয়ম বুঝিয়ে দেয়। তারা সবাই যে কোনো অস্ত্রের ব্যবহার করতে পারবে, কিন্তু যদি আপনার অপোনেন্ট মারা যায় তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। জিতার জন্য শুধু আপনার অপোনেন্টকে হার মানাতে হবে। সবার প্রথম লড়াই হানজো এবং গুণের ছিল। হানজো রেফারিকে জিজ্ঞাসা করে যদি আমি তাকে অজ্ঞান করে দিই তাহলে কি আমি জিতে যাব? হানজো বলে যে না, গুণকে নিজে থেকে হার মানতে হবে। এরপরে তাদের লড়াই শুরু হয়ে যায়। গুণ চিন্তা করে যে সে নিজের স্পিডের ব্যবহার করে হানজোকে হারিয়ে দিবে, কিন্তু হানজোর স্পিড গুণ থেকেও কয়েক গুণ বেশি ছিল। এটা দেখে তো গুণ একেবারেই কনফিউজ যে আমি এখন কি করব। গুণ চিন্তা করছিলই তখন হানজো গুণের গলার মধ্যে একটা চপ মারে। গুণের মাটিতে পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। গুণ উঠার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই উঠতে পারে না। এটা দেখে কিলুয়া চিন্তা করে যে যদি আমি গুণের জায়গায় থাকতাম তাহলে আমি এটা খুব সহজেই ডজ করে ফেলতাম। হানজো গুণের পিঠের মধ্যে নিজের হাঁটু দিয়ে চাপ দিতে থাকে আর গুণকে জিজ্ঞাসা করে তুমি কি হার মানবে, কিন্তু গুণ বারবার নিষেধ করে। হানজো তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার হার মেনে নেওয়া উচিত, তাহলেই তুমি পরের ফাইটের জন্য ভালো কন্ডিশনে থাকতে পারবে। কিন্তু তারপরেও গুণ মানতে চায় না। হানজো গুণকে অনেক জোরে লাথি মারে। তারপরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি হার মানছো, কিন্তু গুণ আবারও নিষেধ করে দেয়। তখন গুণ অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে যায়, কিন্তু হানজো আবারও গুণকে মাটিতে ফেলে দেয়। হানজো বারবার গুণকে মেরে মেরে হার মানতে বলছিল, তারপরেও গুণ হার
মানতে চায় না। তখন হানজো গোনের একটা হাতকেই ভেঙে ফেলে। এটা দেখে কুরাপিকা এবং লিও অনেক বেশি রেগে যায়। তবে যদি তারা ফাইটের মধ্যে ইন্টারফেয়ার করে তাহলে গোনকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এরপরে হানজো নিজের স্কিলকে দেখিয়ে গোনকে বলছিল যে তাকে হার মেনে নেওয়া উচিত, কিন্তু তখনই হঠাৎ করে গোন দাঁড়িয়ে যায় আর তাকে একটা কিক মারে। গোন বলে যে আমি এমনিতেই ব্যথা সহ্য করতে পারছি না আর তুই বকবক করতাছস। কিন্তু গোনের এই লাথি খাওয়ার পরেও হানজোর কিছুই হয়নি। তারপরে সে আবারও দাঁড়িয়ে নিজের হাত থেকে একটা চাকু বের করে আর গোনকে ওয়ার্নিং দেয় যে যদি সে হার না মেনে নেয় তাহলে সে গোনের 2টা পা কেটে ফেলবে। গোন বলে যে আমি চাই না যে আমার 2টা পা কেটে যাক, কিন্তু আমি হারও মানতে চাই না। তাহলে চলো আমরা এই ফাইটটাকে অন্যরকম ভাবে করি। এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে দেয়। হঠাৎ করেই সেখানকার পরিস্থিতি একেবারে চেঞ্জ হয়ে যায়, কিন্তু হানজো গোনের চেহারার মধ্যে একটুও ভয় দেখতে পায় না। গোন হানজোকে বলে যে যদি তুমি আমার 2টা পা কেটে ফেলো তাহলে রক্তক্ষরণের কারণে আমি মারা যাব আর এতে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হানজো বলে যে তাহলে আমি পরের বছর আবারও এক্সাম দিতে আসব। গোনের একটা হাত ভেঙে গেছে আর গোন হানজো থেকে শক্তিশালীও না, কিন্তু তারপরেও সবকিছু শান্ত হয়ে গেল কিভাবে? হানজো বারবার বলছিল হার মেনে নে ভাই, নাইতে আমি তোকে মেরে ফেলবো, কিন্তু গোন একবারের জন্য হানজোকে নিজের দুর্বলতাকে দেখায় না। গোন বলে যে আমি হান্টার হতে চাই আমার বাবাকে খুঁজে বের করার জন্য, আর যদি আমি আজকে হার মেনে নেই তাহলে আমার বাবাকে কখনোই খুঁজে পাবো না। আর গোনের এইরকম ডেডিকেশন দেখে হানজো নিজেই হার মেনে নেয়, কিন্তু গোন হানজোর হার মানাকে অ্যাকসেপ্ট করে না। আর এটা দেখে হানজো গোনের উপরে চিল্লাইতে শুরু করে যে ভাই তোর সমস্যা কি কো। তারপর গোনকে একটা জোরে ঘুষি মারে। তারপরে হানজো রেফারিকে বলে যে আমি হার মেনে নিয়েছি, সেলুট ভাই, তুই একটা জেন্টলম্যান। হানজো বলে যে পরের ফাইটকে শুরু করা হোক। হানজো চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে সে কি করবে যদি গোন পরে এটা মানতে না চায়, কারণ তারা সবাই দেখেছে গোন কত বেশি ঘাড়তেরা। যখন গোনের জ্ঞান ফিরে আসে তার পাশেই সাতো বসেছিল, যে গোনকে হান্টার হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানায়, কিন্তু গোন বলে যে আমি নিজের জিতকে মেনে নিতে পারবো না। তবে সাতো গোনকে বলে যে গোন অলরেডি হান্টার হয়ে গেছে, হার মানলেই কি আর না মানলেই কি, তাকে এখন আর ফেল করা সম্ভব না। তারপর সাতো গোনকে হান্টার লাইসেন্স দিয়ে বলে তুমি এটার যা খুশি তা করতে পারো, আর তখন গোনও এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর ফাইনালি সাতোর সাথে হ্যান্ডশেক করে। গোনের জিজ্ঞাসা করায় সাতো বলে যে পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আর যে এই এক্সামের মধ্যে ফেল হয়েছে সেটা হলো কিলোয়া। যেটা শুনে গোন একেবারে অবাক হয়ে যায়। সাতো গোনকে সবগুলো লড়াই সম্পর্কে বলতে শুরু করে যে এই লড়াইগুলো কিভাবে শেষ হয়েছে। হানজো নিজের পরের ম্যাচ জিতে যায়। তার পরের ম্যাচ হিসুকা ভার্সেস বোটোরোর ছিল। ম্যাচ শুরু হতেই বোটোরো হিসুকার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তার একটা অ্যাটাকও হিসুকার উপরে লাগে না। আর শেষে হিসুকা তাকে একটা লাথি মারে, তারপর তাকে অনেক খারাপ ভাবে পিটাতে শুরু করে, যে কারণে বোটোরোকে হার মানতেই হয়। তার পরের ম্যাচ কিলোয়া ভার্সেস পোকালের ছিল, কিন্তু কিলোয়া বলে যে সে পোকালের সাথে লড়াই করতে চায় না আর নিজে থেকেই হার মেনে নেয়। তারপরে হিসুকা এবং কুরাপিকার ম্যাচ ছিল, কিন্তু ম্যাচ শুরু হতেই হিসুকা কুরাপিকার কানের মধ্যে কিছু বলে আর নিজে থেকেই হার মেনে নেয়। তারপরের ম্যাচ কিলোয়া এবং পিনওয়ালা লোকটার ছিল। সবার প্রথমে ওই লোকটা নিজের পিনগুলোকে খুলতে শুরু করে দেয়, আর যখন সে তার সবগুলো পিন খুলে ফেলে তখন তার চেহারা চেঞ্জ হয়ে যায়। আর কিলোয়া তাকে বড় ভাই ইলুমি বলে ডাক দেয়। ইলুমি কিলোয়াকে বলে যে তুমি একটা অ্যাসাসিন, তোমার হান্টার হওয়ার কোনো দরকার নেই। আর কিলোয়াও এতে বলে যে তার হান্টার হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, সে তো শুধু এখানে টাইম পাস করতে এসেছিল। আর তারপরেই কিলোয়া নিজে থেকেই হার মেনে নেয়। কিলোয়া বলে যে সে গোনের সাথে বন্ধুত্ব রাখতে চায়, কিন্তু ইলুমি এটা শুনে বলে যে তাহলে আমার গোনকে মেরে ফেলতে হবে, কারণ হলো যদি তুমি তার সাথে বন্ধুত্ব করো তাহলে তোমার অ্যাসাসিন হওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। এরপরে ইলুমি গোনের দিকে যেতে শুরু করে। একটা গার্ড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার দিকে 3টা পিন ছুঁড়ে মারে, যে কারণে তার পুরো চেহারাই চেঞ্জ হয়ে যায়। আর তার কাছ থেকেই গোনের রুম সম্পর্কে জেনে ফেলে, কিন্তু দরজার সামনে হানজো, কুরাপিকা এবং লিও এসে দাঁড়িয়ে যায়। আমরা জানতে পারি যে ইলুমির একটা মিশন কমপ্লিট করার জন্য হান্টার লাইসেন্সের দরকার ছিল। তো যদি এখন ইলুমি কাউকে মেরে ফেলে তাহলে ওকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো এই জন্য সে ফিরে আসে আর চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে হান্টার লাইসেন্স পাওয়ার পরে যদি আমি তাদের সবাইকে মেরে ফেলি তাহলে কি আমার হান্টার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে নাকি আমার কাছেই থাকবে? চেয়ারম্যান বলে যে না, তার হান্টার লাইসেন্স তার কাছেই থাকবে। সে কিলোয়ার কাছে যায় আর তাকে বলে যে যদি সে গোনকে বাঁচাতে চায় তাহলে তার বড় ভাইয়ের সাথেই লড়াই করতে হবে। কিন্তু কিলোয়া ইলুমিকে অনেক বেশি ভয় পায়, আর এই ভয়ের কারণেই কিলোয়া হার মেনে নেয়। ইলুমি কিলোয়াকে বলে যে সে গোনকে মারবে না, এটা তো শুধু একটা টেস্ট ছিল। তারপরে সে কিলোয়ার কানের কাছে গিয়ে বলে যে তোমার বন্ধু বানানোর কোনো দরকার নেই, তুমি শুধু সেটাই করবে যেটা আমি বলবো অথবা বাবা বলবে। এরপরে লিও এবং বাটোরোর ফাইট হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই কিলোয়া এসে বাটোরোকে মেরে ফেলে, আর এই কারণেই কিলোয়াকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। তারপরে কিলোয়া সেখান থেকে বের হয়ে চলে যায়। বর্তমানে কিলোয়া নিজের
নিজের রুম থেকে বের হয়ে সেখানে চলে আসে যেখানে বাকি পরীক্ষার্থীরা বসেছিল। গুণ সরাসরি ইলুমির কাছে যায় আর তাকে বলে যে কিলুয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ইলুমি বলে যে ক্ষমা চাইবো সেটা কি জন্য? গুণ তাকে বলে যে তুমি এটাও জানো না তুমি কি ভুল করেছো? তোমার আচরণের কারণে তো তোমার তার ভাই হওয়ার কোনো অধিকারই নেই। ইলুমি অনেক শান্তভাবে বলে যে আমার কিলুয়ার ভাই হওয়ার জন্য কোনো অধিকারের দরকার নেই। তখনই গুণ তার হাত ধরে আর তাকে সিট থেকে টেনে বের করে নিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, শুধু হিসুকাকে ছাড়া। ঠিক এইভাবেই কিলুয়ার কোনো দরকার নেই বন্ধু বানানোর। গুণ ইলুমির হাতকে আরো চাপ দিয়ে ধরে আর বলে যে এখন যেন ইলুমি গুণকে কিলুয়ার কাছে নিয়ে যায়। তবে ইলুমি বলে যে আমি তো গুণকে কিডন্যাপ করিনি, কিলুয়া তো নিজের ইচ্ছাতেই এখান থেকে চলে গেছে। গুণ বলে যে তোমরা সবাই মিলে তাকে ম্যানিপুলেট করেছো, সে নিজের ইচ্ছাতে এখান থেকে যায়নি। তখনই সেখানে চেয়ারম্যান নেটারু চলে আসে। সে বলে যে তারা সবাই এই বিষয়টা নিয়েই আলোচনা করবে। কুরাপিকার দাবি যে ম্যাচের সময় ইলুমি কিলুয়াকে হিপনোটাইজ করেছে, কারণ তারপরেই কিলুয়ার আচরণ একেবারে চেঞ্জ হয়ে যায়। লিওরিও বলে যে কিলুয়া যেহেতু বোটোরোকে মেরে আমাকে সাহায্য করেছে এই জন্য আমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত, কিন্তু অনেকক্ষণ আলোচনা করার পরেও কোনো ডিসিশন নেওয়া হয় না। তখনই গুণ রেগে গিয়ে বলে এতে কিছুই যায় আসে না, আমি শুধু এটা জানতে চাই যে এখন কিলুয়া কোথায় আছে, যেন আমি কিলুয়াকে তোমাদের কাছ থেকে বাঁচাতে পারি। তখনই ইলুমি গুণের দিকে নিজের হাত এগিয়ে দিতে থাকে, তবে গুণ এটা দেখে নিজে থেকেই পিছনে চলে আসে। তারপরে সেখানে মিস্টার বিন চলে আসে, মানে ছোট সবুজ কালারের লোকটা, যে সেখানে সবাইকে তাদের হান্টার লাইসেন্স দেওয়ার জন্য এসেছে। আর সে এই কার্ডের সম্পর্কে বলে যে তারা এই কার্ডের ব্যবহার করে 90% দেশের মধ্যে যেতে পারবে আর 75% রিস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে। আর যদি তারা এটাকে বিক্রি করে দেয় তাহলে তাদের 14 গোষ্ঠীর কিছু করা লাগবে না, আর এটার মাধ্যমে তারা অনেকগুলো ফেসিলিটির ব্যবহার করতে পারবে। কিন্তু সে তাদের সবাইকে একটা বিষয়ে সাবধান করে যে তাদের সবাইকেই নিজেদের কার্ডকে সাবধানে রাখতে হবে, কারণ যদি এটা হারিয়ে যায় তাহলে তারা আবার এটাকে পাবে না। তারপরে তারা সবাই সেখান থেকে বেরিয়ে চলে আসে। গুণ আবারও ইলুমির কাছে যায় আর জিজ্ঞাসা করে যে কিলুয়া কোথায়। গুণ হলো কিলুয়ার বন্ধু আর সে কিলুয়াকে বাঁচিয়েই ছাড়বে। তখনই গুণকে সাপোর্ট করার জন্য সেখানে কুরাপিকা এবং লিওরিও চলে আসে। ইলুমি তখন তাদেরকে বলে দেয় যে কিলুয়া আমাদের বাড়ি ফিরে গেছে, যেটা কুকুরু মাউন্টেনের টপের মধ্যে রয়েছে। এটা শুনে গুণ তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। তাদের সেখান থেকে যাওয়ার পরে ইলুমির সামনে হিসুকা আসে। হিসুকা তাকে জিজ্ঞাসা করে যে তোমরা কি তোমাদের বাড়ির লোকেশন এমনিতেই বলে দাও? ইলুমি বলে যে এটা তো একেবারে সাধারণ ব্যাপার, আসলে সবাই জানে যে তারা কোথায় থাকে, তাই এতে কিছুই যায় আসে না। তারপরে হিসুকা ইলুমির হাতকে দেখছিল। ইলুমি বলে যে ওই বাচ্চাটার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সে শুধু চাপ দিয়ে আমার হাতকে ভেঙে ফেলেছে, এই জন্য আমি বুঝতে পারছি যে তুমি তাকে বড় হতে কেন দেখতে চাও। তখন হিসুকা একটু ইন্টেন্স ভাবে বলে যে এটা আমার শিকার, যদি তুমি তাকে হাত লাগানোর চেষ্টা করো তাহলে তোমার সাথে অনেক খারাপ হবে। তারপরে কুরাপিকা, লিওরিও এবং গুণ ডিসকাস করছিল যে কিকুরু মাউন্টেন আসলে কোথায়। তারা এই সম্পর্কে আলোচনা করছিল, তখনই সেখানে সাতো চলে আসে আর গুণকে কিছু একটা দেয় যেটা গুণ ভুলে গিয়েছিল। তারপরে সে গুণকে পাশেই নিয়ে যায় আর সে গুণকে এমন একটা মহান হান্টার সম্পর্কে বলে যে রুইন্স গুলোকে খুঁজে বের করে সেগুলোকে রিস্টোর করত, যেন সাধারণ লোকেরা সেগুলোর সুবিধা নিতে পারে। আর ওই হান্টারটা গুণের বাবা জিন ফ্রিক্স। সাতো বলে যে গুণের বাবা হলো তার আইডল। তারপরে গুণ সাতোকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কুরাপিকে একটা ল্যাপটপ দিয়ে কুকুরু মাউন্টেনের লোকেশন বের করে ফেলে আর সেখানে যাওয়ার জন্য তাদের 3 জনের টিকিটও কেটে ফেলে। তারপরেই তারা 3 জন ট্যাক্সিতে বসে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের ট্যাক্সি জামে পড়ে যায়। এই জন্য তারা ট্যাক্সি থেকে বের হয়ে সেখানে দৌড়ে যেতে শুরু করে। আর যাওয়ার সময় তারা হান্টার এক্সামের সবগুলো ঘটনাকে মনে করছিল। আর অন্যদিকে আমরা সাতোর কাছে ম্যাচি এবং বোহারাকে আসতে দেখতে পাই। সাতো বলে যে আমি তো প্রায় গুণকে বলেই দিয়েছিলাম যে এখনো হান্টার এক্সাম শেষ হয়নি, তো প্রথম সিজন এর সাথেই শেষ হয়, যদি এটাতে ভালো রেসপন্স আসে তাহলে তো পরের পার্ট আসবেই। এই জন্য বেশি বেশি লাইক করো এবং শেয়ার করো যেন আমি পরের ভিডিওটা বানাতে পারি। দেখা হবে পরের ভিডিওতে।